ওকে, চলেন, রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, তো দেখেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন রোমান্টিক যুগের কবি। তো রোমান্টিক এজ, হ্যাঁ, তো রোমান্টিক এজ দ্বারা আসলে কি বুঝি? প্রেম প্রীতি এরকম না। রোমান্টিক এজ মানে হচ্ছে রিটার্ন টু নেচার, প্রকৃতির কাছে ফিরে যাওয়া। হ্যাঁ, প্রকৃতিকে ভালোবাসা, প্যান্থেইস্ট হওয়া, প্রকৃতি পূজারী হওয়া, প্রকৃতি নিয়ে লেখা। তো এই যে রোমান্টিক যুগ, এটার আন্দোলন শুরু হইলো কখন? এটা শুরু হইলো হচ্ছে নিউ ক্লাসিক্যাল এজের কারণে। নিউ ক্লাসিক্যাল এজ, তো নিউ ক্লাসিক্যাল এজ হচ্ছে 1500 থেকে 1660, 1500 থেকে 1660, সরি, 1500, ওটা হচ্ছে রেনেসাঁ, 1660 থেকে হচ্ছে 1785 পর্যন্ত সম্ভবত। হ্যাঁ, তো যাই হোক, এই যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে আপনার যে এদের যে রাইটিং ছিল, রাইটারদের, এরা মূলত ক্লাসিক্যাল যে রাইটার, ওদেরকে টোটালি ফলো করতো। হ্যাঁ, ক্লাসিক্যাল রাইটার কারা? ওই যে হোমার, তারপরে হচ্ছে অ্যারিস্টোফেন্স, তারপর হচ্ছে ইউরিপিডিস, অ্যাসকাইলাস, এদেরকে ফলো করতো, ওদের রাইটিং স্টাইল। ওরা যা যা লিখতো, ওই জন্য এই যুগটাকে বলা হয়েছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এখন নিউ ক্লাসিক্যাল যুগে মানুষ, যেসব রাইটাররা ছিল, এরা নিজেদেরকে অনেক বেশি, মানে ওরা অনেক বেশি মহৎ, অনেক বড় মাপের একজন মানুষ, মানে কমন রান অফ ম্যানকাইন্ড, সাধারণ মানুষের থেকে নিজেদেরকে আরো বেশি উৎকৃষ্ট মনে করতো রাইটাররা। এবং তারা লিখতো হচ্ছে আপার ক্লাস পিপলদের নিয়ে। হ্যাঁ, লোয়ার ক্লাস মানুষ, প্রকৃতি, তারপরে সাধারণ ভাষা, তাদের রাইটিং এর স্টাইলটাও ছিল হচ্ছে অ্যারিস্টোক্রেটিক। তো এই কারণে কি করলো, এই যে রোমান্টিক যুগের রাইটাররা, বিশেষ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজ, এরা দুজন মিলে লিরিক্যাল ব্যালার্ডস পাবলিশ করলো। লিরিক্যাল ব্যালার্ডস 1798 সালে। এবং এই লিরিক্যাল, এটা হচ্ছে নতুন ধরনের কবিতা, যেটাতে কিনা প্রকৃতি ছিল, সাধারণ মানুষের জীবন ছিল, সাধারণ কবিতার ভাষাটা ছিল হচ্ছে সাধারণ, যেটা কিনা সাধারণ মানুষ, অর্থাৎ প্রত্যেকে যেন বুঝতে পারে এমন ভাষা ছিল, অ্যারিস্টোক্রেটিক ল্যাঙ্গুয়েজ ছিল না। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোলরিজ যখন 1798 সালে লিরিক্যাল ব্যালার্ডস পাবলিশ করলেন, তখন কি হয়ে গেল? রোমান্টিক যুগের সূচনা হয়ে গেল। এখন এই লিরিক্যাল ব্যালার্ডস, মানে এই যে এখানে ছিল 23টা কবিতা, তার মধ্যে থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখছে হচ্ছে 19টা, স্যামুয়েল টেইলর কোলরিজ লিখছে হচ্ছে 4টা। তো জয়েন্ট পাবলিকেশনস হচ্ছে লিরিক্যাল ব্যালার্ডস। এবং লিরিক্যাল ব্যালার্ডস নতুন ধরনের কবিতা, এটা মানুষ কেন পড়বে? এই জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা এসে লিখলেন, যেটা নাম দিলেন হচ্ছে প্রেফেস টু লিরিক্যাল ব্যালার্ডস। এটা 1800 সালে। হ্যাঁ, তো প্রেফেস টু লিরিক্যাল ব্যালার্ডস এর মধ্যে কি কি উল্লেখ আছে? যে কবিতা কি, আচ্ছা, নতুন ধরনের এই যে কবিতা, রোমান্টিক কবিতা, এর মধ্যে কি কি আছে, কবিতা সায়েন্সের থেকে সুপেরিয়র, এইভাবে তিনি উল্লেখ করছেন। এক কথা, রোমান্টিক যুগের যে কবিতা, এটাকে তিনি প্রায়োরিটি দিচ্ছেন, প্রকৃতির কাছে ফিরে যাইতে হবে, সাবজেক্ট ম্যাটার কি হবে, এরকম। এখন এই যে রোমান্টিক যুগ, হ্যাঁ, বা রোমান্টিসিজম এর যে আন্দোলনটা শুরু হয়েছিল, এটা মূলত ফ্রেঞ্চ রিভলিউশন থেকে অনুপ্রাণিত হয়েছিলেন এসব রাইটাররা। তো ফ্রেঞ্চ রিভলিউশনের মোটো ছিল তিনটা: লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। এবং ফ্রেঞ্চ রিভলিউশনের ডিউরেশন ছিল হচ্ছে 1789 থেকে 1799। এখন এই যে শুরুতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফ্রেঞ্চ রিভলিউশনকে তিনি সাপোর্ট করছিলেন, যে যেহেতু লোয়ার ক্লাস মানুষরা শোষিত হচ্ছে আপার ক্লাসদের দ্বারা, তাহলে তাদের যে রিভলিউশন, এটা ঠিক আছে। কিন্তু তিনি যখন দেখলেন যে লোয়ার ক্লাসরা পরবর্তীতে ক্ষমতা যাওয়ার পরে আপার ক্লাসদের গিলোটিন দিয়ে হত্যা করতেছে, ওই যে খারাপ পাঠাবলি দেয় না, যে একটা বড় খারার মধ্যে আটকে রাখে গলা, তারপর উপর থেকে ছেড়ে দেয়। তো ওই ওইভাবে মানুষের গলা ওর মধ্যে আটকে রাখতো, আর বিশাল বড় কুদাল বলে আমাদের এদিকে, যে ওর থেকেও বড় ফাল, হ্যাঁ, ওইটা দিয়ে ফেলে দিত, আর মানুষের ধর থেকে কল্লা আলাদা হয়ে যাইতো। হ্যাঁ, তো এইভাবে গিলোটিন দিয়ে তাদেরকে হত্যা করছে। তো যখন লোয়ার ক্লাস মানুষরা আপার ক্লাসের এইভাবে ধরে ধরে হত্যা করতে লাগলো, তখন কি করলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি এই রেভলিউশনটাকে আর বেশি সাপোর্ট দিতে পারলেন না, যে ও তো একই হয়ে গেল। হ্যাঁ, যে প্রথমে তারা শোষিত হয়েছে, এখন তারা শাসক হয়ে গেছে, তাহলে কি লাভ হইলো? লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, কোনো তিনটাই তো নাই, স্বাধীনতাও নাই, সাম্যও নেই, ভ্রাতৃত্বও নাই, কোনো কিছুই নেই। তখন তিনি কি করলেন, মনটা বেজার হয়ে গেল তার, এই জন্য তিনি প্রকৃতির দিকে ফিরে গেলেন। হ্যাঁ, প্রকৃতি নিয়ে লেখা শুরু করলেন। তো এর পরবর্তীতে কি হইলো, 1798 সালে তার এবং স্যামুয়েল টেইলর কোলরিজের যে জয়েন্ট যে পাবলিকেশন লিরিক্যাল ব্যালার্স, সেটা পাবলিশড হইল। এবং লিরিক্যাল ব্যালার্সে বলছি না যে 23টা কবিতা, তার মধ্যে থেকে এই যে 3টা নেবে, এটা একটা কবিতা। ঠিক আছে, এই ছিল হচ্ছে আপাতত রোমান্টিক যুগ সম্পর্কে। এবং এর কিছু ফিচার্স আছে রোমান্টিক যুগের। তো রোমান্টিক যুগের ফিচার্স কি কি? লাভ ফর নেচার, তারপর হচ্ছে লাভ ফর বিউটি, তারপর সেন্সুয়াসনেস, তারপরে রেভলিউশনারি স্পিরিট, তারপরে হচ্ছে গ্লোরিফিকেশন অফ কমন
রুরাল লাইফ বা কমন, তারপর হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ, সাবজেক্টিভিটি, এগুলো ছিল হচ্ছে রোমান্টিক যুগের ফিচার্স, বা এগুলো জিনিসগুলো ফলো করে তারা লিখতো মূলত রাইটাররা। এখন আমরা দেখবো হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1700, তার লাইফ ডিউরেশনটা একটু মনে রাখেন, 1770 থেকে 1850, এবং ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত, এবার প্রাইমারিতে এই প্রশ্নটা আসছে, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত কবিকে, সবচেয়ে ফেমাস কবিকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সেখানে কিন্তু টি.এস. ইলিয়টের মতো রাইটার কিন্তু উল্লেখ করছিল প্রশ্নে, কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে টি.এস. ইলিয়ট, সরি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। টি.এস. ইলিয়টকে ছাড়া কিন্তু ইংলিশ লিটারেচার কল্পনা করা যায় না, কিন্তু তিনি একাধারে তিনি একজন এসেইস্ট, তিনি একজন পোয়েট, তারপর জার্নালিস্ট সবই ছিলেন, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন পোয়েট, মানে বিখ্যাত পোয়েট। এবং বলা যায় ইংরেজি সাহিত্যের ইতিহাসে মানে বিখ্যাত পোয়েটদের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সবচেয়ে বেশি, মানে পোয়েট হিসেবে, এককভাবে পোয়েট হিসেবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং তিনি রোমান্টিক যুগের একজন রাইটার ছিলেন, হ্যাঁ। আচ্ছা, তার লাইফ ডিউরেশনটা কি 1770 থেকে 1850, আই রিপিট 1770 থেকে 1850, 1743 সাল থেকে 1850 সাল পর্যন্ত, অর্থাৎ ভিক্টোরিয়ান যুগ ওটা চলে গিয়েছিল ওর মধ্যেই। তিনি ছিলেন হচ্ছে পোয়েট লরেট, অর্থাৎ ওই যে পৃষ্ঠপোষকতায়, রাজদরবারের পৃষ্ঠপোষকতায় তিনি রাজসভার কবি ছিলেন, কবিতা লিখতেন। আচ্ছা, তাকে বলা হয় লেক পয়েট তিনজন, কে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ এবং রবার্ট সাউদি। এরা লেক পয়েট, কগারমাউথ লেক, আপনার হচ্ছে লেক পয়েট, লেক ডিস্ট্রিক্টের কাছে থাকতেন, যার কারণে এদেরকে একত্রে লেক পয়েট বলা হয়, হ্যাঁ। আচ্ছা, তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আর কিছু না জানলেও হবে। আচ্ছা, আর এই যে বার্থ, এটা মনে রাখলেই হবে। ন্যাশনালিটি হচ্ছে ইংলিশ। তার উপাধি কিছু মনে রাখেন, অফ নেচার বলা হয় তাকে, লেক পয়েট উইথ কোলরিজ অ্যান্ড সাউথি, বলাই আছে। প্যানথেইস্ট পোয়েট, প্যানথেইজম বিষয়টা কি? প্যানথেইজম ইজ আ বিলিফ দ্যাট গড ইজ প্রেজেন্ট ইন এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট অফ নেচার। অর্থাৎ প্যানথেইজম হচ্ছে সেই বিশ্বাস যেটা হচ্ছে যে ঈশ্বর প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে, এই বিশ্বাসটাই হচ্ছে প্যানথেইজম, হ্যাঁ। প্রকৃতির প্রত্যেকটা জিনিসের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পায়, বা এটা যে প্রকৃতির প্রত্যেকটা জিনিসের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, এই বিশ্বাসকারীকেই বলা হয় প্যানথেইস্ট। এবং এই বিশ্বাসকে বলা হয় প্যানথেইজম, প্রকৃতি পূজারী। আচ্ছা, তো দেখেন, দ্য হাই প্রিস্ট অফ নেচার এটা বলা হয় তাকে, দ্য ফাদার অফ ইংলিশ রোমান্টিসিজম এটা বলা হয়। ফাদার অফ রোমান্টিসিজম কিন্তু আলাদা, জ্যাক রুসো। ফাদার অফ রোমান্টিসিজম হচ্ছে জ্যাক রুসো, আর ফাদার অফ ইংলিশ রোমান্টিসিজম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই জিনিসটা একটু মানে পেকে যায় আর কি, মনে রাখেন। দ্য বার্ড অফ রাইডাল কেন তাকে বলা হয়? রাইডাল হচ্ছে তার বাড়ির নাম ছিল, আর হচ্ছে বার্ড বলতে মানে বিখ্যাত একটা কবিকে বার্ড হিসেবে উপস্থাপন করা হয়। তো এই জন্য তাকে বলা হয় দ্য বার্ড অফ রাইডাল, অর্থাৎ রাইডাল বাড়ির যে কবি সে। আচ্ছা, আর তার যুগ যে রোমান্টিক এজ 1798 থেকে 1832, সেটা মনে রাখলেই হবে। দেখেন ফিচার্স, যে লাভ ফর নেচার, সিম্পলিসিটি, এগুলো তার হচ্ছে বৈশিষ্ট্য, ইভেন এগুলো হচ্ছে রোমান্টিক যুগেরও বৈশিষ্ট্য, হ্যাঁ। আচ্ছা, প্যান্থিজম এই যে এটা, যে তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতিতে ঈশ্বর বিরাজমান। পোয়েট্রি কালেকশনস উইথ পাবলিশড ডেট, তার কি পোয়েট্রি কালেকশনস আছে? লিরিক্যাল ব্যালাডস, দ্য এক্সকারশন, লিরিক্যাল ব্যালাডস উইথ আদার পোয়েমস, সেকেন্ড এডিশন, এটা 1800 সালে পাবলিশড হয়। পোয়েমস ইন টু ভলিউমস, দ্য রিভার, ডাডন, এ সিরিজ অফ সনেটস, এগুলাই আর কি। তবে লিরিক্যাল ব্যালাডসটা মনে রাখলে হবে, বা এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে ফেমাস পোয়েমস উইথ পাবলিশ ডেট, তিনটা নেবে, এটা মনে রাখেন। এটা হচ্ছে 1798 সালে লিরিক্যাল ব্যালাডসেরই অংশ, যেহেতু লিরিক্যাল ব্যালাডসেরই কবিতা, তাই এটা সালটা মনে রাখা সহজ, 1798 সাল, হ্যাঁ। আচ্ছা, এছাড়া আরো অনেক আছে, ড্যাফোডিলস কবিতা 1807, এগুলোই আর কি। তার প্রিলুড, এটা হচ্ছে তার আত্মজীবনীমূলক মহাকাব্য একটা, হ্যাঁ, আত্মজীবনীমূলক, এটা আসে, এই প্রশ্নটা মনে রাখেন। আত্মজীবনীমূলক প্রিলুড, এটা 1850 সালে, তিনি 1850 সালে কিন্তু মারা যান, ইন্তেকাল করেন, হ্যাঁ। এটা মনে রাখলেই হবে। থিমস অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এগুলো আছে টুকটাক। আচ্ছা, তিনটা নেবে। এখন আমরা সরাসরি কবিতা চলে যাই। দেখেন, আমি যে বিষয়গুলো নিয়ে বললাম, এগুলো ক্লিয়ার হয়েছে তো? মানে রোমান্টিক এজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে যতটুকু লাগে ততটুকু আমি জাস্ট হাইলাইট করছি। বিষয়টা ক্লিয়ার আছে তো নাকি? তাহলে কবিতা চলে যাব। ফিরোজুল আলম খান, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কবিতা চলে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তো চলেন। ওকে স্যার, আচ্ছা হ্যাঁ, যদি আবার কখনো যদি বাধে, হ্যাঁ, আপনারা একটু জানাইয়েন। তাছাড়া কেউ মাইক্রোফোন অন করেন না, কারণ নেটের একটু সমস্যা হচ্ছে ইদানিং। আচ্ছা, তো তিনটা নেবে।
বা এর কবিতা, এই কবিতাটা সম্পূর্ণ যে টাইটেল, বিশাল বড় টাইটেল, হ্যাঁ, লাইন কম্পোস্ট এ ফিউ মাইলস অ্যাবভ টিন্টান অ্যাবে অন রিভিজিটিং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ওয়াই ডিউরিং এ ট্যুর July 13, 1798। বিশাল বড় টাইটেল, পুরোটা মনে রাখার দরকার নাই, বা একবার পড়লে অন্তত মনে থাকবে। জাস্ট মনে রাখেন যে টিন্টান অ্যাবে এটা হচ্ছে মেইন মডার্ন টাইটেল, হ্যাঁ, এটা মনে রাখলে হবে। তো কি ফ্যাক্টস, রাইটার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার লাইব্রেরিশন দেওয়া আছে, টাইটেল গুলো দেওয়াই আছে ওখানে, আলাদা করে এগুলো না পড়লেও হবে। ফুল টাইটেল, ফুল টাইটেল এই যে এটা, তারপর হচ্ছে টোটাল লাইন্স হচ্ছে 162, এগুলো মনে রাখার দরকার নেই, হ্যাঁ, এগুলো আসে না। টোটাল স্ট্যান্ডার্ড 5, এটার জনরা হচ্ছে রোমান্টিক পোয়েট্রি, তবে এটা ওড হবে ফর্ম হিসেবে। ওডটা কি? ওড হচ্ছে একটা লিরিক্যাল পোয়েম। ওড হচ্ছে একটা লিরিক্যাল পোয়েম দ্যাট স্টার্টস উইথ সামওয়ানস প্রেইজ অর অ্যাগনি অ্যান্ড এন্ডস উইথ কনসোলেশন। অর্থাৎ ওডসটা হচ্ছে এমন একটা লিরিক্যাল গীতি কবিতা যেটা কিনা কারো অ্যাগনি বা ভিতরে রাগ, অভ্যন্তরীণ রাগ, ক্ষোভ এগুলো দিয়ে প্রকাশ হয়, বা প্রেইজ দিয়ে শুরু হয়, অ্যান্ড এন্ডস উইথ কনসোলেশন, এবং শেষে সান্ত্বনা দিয়ে শেষ হয়। তো এখানে প্রেইজ দিয়ে মূলত শুরু হয়েছে, অ্যাগনি অথবা প্রেইজ যে কোনো একটা দিয়ে শুরু হবে, আর এন্ডস উইথ কনসোলেশন, কনসোলেশন অর্থাৎ সান্ত্বনা দিয়ে শেষ হবে। এইটাকে বলা হয় হচ্ছে ওড, এটা লিরিক্যাল পয়েম, হ্যাঁ। তো দেখেন আপনার এই যে যদি তিনটা ন্যাবের দিকে যদি তাকাই তাহলে এটা হবে, এটা একটা ওড, কারণ এটা এখানে এটা যে পোয়েটের যে প্রেইজ, তিনটা অ্যাবে, এই যে অ্যাবে অ্যাবে মঠ, তো এইটার কি করছে, সে প্রেইজ করছে, হ্যাঁ। তো প্রেইজ করার পরে শেষে কি কনসোলেশন দিছে যে তুমি যে তার বোনকে বলছে যে সেও প্রকৃতি পূজারী হবে বা মনে রাখবে এভাবে। এবং এটা একটা বিখ্যাত লাইন আছে, সেটা হচ্ছে নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। প্রকৃতি সেই হৃদয়ের সাথে কোনো সময় বিট্রে করে না যে হৃদয় প্রকৃতিকে ভালোবাসে, হ্যাঁ। আচ্ছা, মিটারটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স বিষয়টা কি? ব্ল্যাঙ্ক ভার্স বুঝতে গেলে আমাদেরকে ফ্রি ভার্স বুঝতে হবে, হ্যাঁ। রাইম এবং রিদম, তো এখানে কি হয় যে মিটারটা ঠিক থাকলে শেষের অন্ত মিল নাই, শেষের অন্ত মিল নাই, কিন্তু আয়ামিক পেন্টামিটার লেখা বা একটা মিটার, নির্দিষ্ট একটা মিটারে থাকে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। আর ফ্রি ভার্স মানে কি, রাইমও ঠিক নাই, রিদমও ঠিক নাই, মিটারও ঠিক নাই, সবকিছুই ফ্রি, ওটা হচ্ছে ফ্রি ভার্স। তো ব্ল্যাঙ্ক ভার্স এটা মিল্টনের যুগ থেকে, ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স মিল্টনকে বলা হয়, যুগ থেকে এটা লেখা হয়ে আসতেছে। আর ফ্রি ভার্সটা মডার্ন যুগের একটা টেন্ডেন্সি এটা, বা ফিচার্স। আচ্ছা, এটা পাবলিশড ডেট 1798। টোন ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউ তো আপনাদের আলোচনা করছি, এটা নতুন করে আলোচনা করলাম না। সেটিংটা কি, ডিউরিং দ্য সামার মান্থ অফ জুলাই অফ দ্য ইয়ার 1798, সামার মান্থ, সামারের একটা সময়। দ্য প্লেস সেটিংটা কি, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ওয়াই, সাউথ ওয়েস্ট হিলস, নর্থ অফ দ্য বিগ সিটি অফ কার্ডিফ। আচ্ছা, অর্থাৎ ওয়াই নদীর তীরে এটা। কিনোটস, কিনোটসে কি আছে, অ্যাবে। অ্যাবে জিনিসটা কি, অ্যাবে বা মঠ, এটা খ্রিস্টানদের বা এটা সন্ন্যাসীদের কি ধর্মচর্চার জায়গা, হ্যাঁ। তো টিন্টান অ্যাবে এটা কি, কোথায় অবস্থিত, ওয়েলসের, জায়গাটা ওয়েলসের। এখন বিষয় হচ্ছে এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে ব্রিটিশ যে আইল্যান্ডটা, তো সেখানে দেখেন গ্রেট ব্রিটেন, ওটাকে বলা হয় সমুদ্রের বধূ। ওটা সমুদ্রের মধ্যে, ইউরোপের মধ্যেই পড়ে, তবে সমুদ্রের অভ্যন্তরীণ একটা জায়গা। তো সমুদ্রের মধ্যে ওখানে 4টা দেশ আছে, 4টা, কে কে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আর হচ্ছে আয়ারল্যান্ড। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড। এখন যে সাউদার্ন আয়ারল্যান্ড, এটা বর্তমান যুগে আমরা জানি এটা হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, এবং এটা একটা স্বাধীন দেশ সাউদার্ন আয়ারল্যান্ড। এবং নর্দার্ন যে আয়ারল্যান্ড, ওইটা কিন্তু ইউকে এর সদস্য, ওইটা ইউকে এর সদস্য, ইউনাইটেড কিংডম। আর শুধু ইংল্যান্ড মানে শুধু ইংল্যান্ড। আর ইউকের মধ্যে 4টা দেশ আছে, কে কে, ওয়েলস, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড আর হচ্ছে আপনার এই ইংল্যান্ড। আর দ্য গ্রেট ব্রিটেন বা ব্রিটেন বলতে আমরা বুঝি 3টা দেশকে, নর্দার্ন আয়ারল্যান্ডকে বাদ দেন তাহলে বাকি 3টা, স্কটল্যান্ড, তারপর হচ্ছে ওয়েলস আর হচ্ছে ইংল্যান্ড। তো ওই সময়ে কি ছিল, যেহেতু ভাইয়া এটা, আরেকবার একটু বলেন। জি জি, রিপিট প্লিজ, আরেকবার। ভাইয়া এটা আরেকবার একটু বলেন। আচ্ছা, আরেকবার হ্যাঁ, বলি। আচ্ছা, হ্যাঁ, এটা আর স্ক্রিন দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, ঠিক আছে, এটা যাদের যাদের সমস্যা হবে তাদের নেটের একবার কেটে দিয়ে আবার ঢুকবেন, হ্যাঁ। তো দেখেন এখানে বিষয়টা জানা প্রয়োজন, তিনি কেন ওয়েলসে গেলেন। এখন বিষয় হচ্ছে এখনো পর্যন্ত ওয়েলস কিন্তু স্বাধীন দেশ না, এটা কিন্তু স্বাধীন মানে নিজস্ব ইয়েটা আছে, মানে স্বায়ত্তশাসিত একটা অঞ্চল, মানে নিজেরা সবকিছু করতে পারে, কিন্তু বিদেশি মানে বড় বড় যেসব চুক্তি, পররাষ্ট্র চুক্তি, মানে পুরোপুরি স্বাধীন দেশ না এরা, হ্যাঁ, ওয়েলস তারপরে স্কটল্যান্ড, এরা পুরোপুরি স্বাধীন দেশ না। এরা এমনিতেই মানে নিজেরা সরকার ব্যবস্থা সবই আছে, কিন্তু তারপরে আপনার হচ্ছে যে পররাষ্ট্র চুক্তি বা অন্যান্য অভ্যন্তরীণ অভ্যন্তরীণ চুক্তিগুলো এরাই করে, পররাষ্ট্র চুক্তি বা যুদ্ধ ঘোষণা এগুলো কিন্তু ওই দেশগুলো করতে পারে না, ওরা এটা যে দেশের অধীনে আছে তারা করে। এখন ইউকে, ইউকে মানে কি, ইউকে হচ্ছে সবচেয়ে বড়, ইউকেতে 4টা দেশ আছে মনে রাখবেন, ইউকে, ইউনাইটেড কিংডম, এখানে 4টা দেশ আছে। কোন 4টা?
ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, উপরের অংশ, আয়ারল্যান্ডের উপরের অংশ, এটাকে বলা হয় হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড না, কিন্তু আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, এটা আলাদা। আচ্ছা, আর ওই সময় আয়ারল্যান্ডকে ভেঙে দুইটা করছিল আর কি, এই জন্য এই অবস্থা। আচ্ছা, এখন গ্রেট ব্রিটেন বা ব্রিটেন বলতে আমরা বুঝি হচ্ছে তিনটা রাষ্ট্রকে। নর্দার্ন আয়ারল্যান্ডকে আপনি বাদ দেন, যে বাকি তিনটা ইংল্যান্ড, ওয়েলস আর স্কটল্যান্ড। আর শুধুমাত্র ইংল্যান্ড, হ্যাঁ শুধুমাত্র ইংল্যান্ড, যার রাজধানী হচ্ছে আপনার এই যে লন্ডন। তো এই হচ্ছে মানে বিষয়, এগুলো কিন্তু জবের ক্ষেত্রে আসে, হ্যাঁ এগুলো একটু মনে রাখেন। উইলিয়াম ওয়াটসন কি করছিলেন, ওয়েলসে গিয়েছিলেন, হ্যাঁ ওয়েলসে, ওয়াই নদীর তীরে, এখানে টিন্টান অ্যাবেতে। এটা একটা পরিত্যক্ত একটা অ্যাবে, যেটা কিনা আপনার অনেক আগে, প্রায় 1400 শতক না 1100 শতকের দিকে এটা তৈরি করছিল। পরবর্তীতে এটা যাই হোক ওই মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্যান্থিজম মানে কি, এখন এটা আগেও বলছি যে বিলিভ দ্যাট গড ইজ প্রেজেন্ট ইন এভরি থিং ইন দ্য ইউনিভার্স বা ইন নেচার, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাওয়াটাই হচ্ছে প্যান্থেইজম। যেমন হচ্ছে আমাদের হিন্দু ভাই বোনেরা এটা বিশ্বাস করে, তারা হচ্ছে প্যান্থেইজম, কারণ প্রকৃতি বিশেষ করে সূর্য, গাছপালা তারা তার পূজা করে। তো এই জন্য তার হচ্ছে প্যান্থেইস্ট। ঠিক তেমনি উইলিয়াম ওয়াটসন তো এই বিলিভটা করতেন, তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতির মধ্যে ঈশ্বর বসবাস করেন বা ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা কয়েকটা জিনিস জানবো, চার্চ, মনাস্ট্রি, তারপর অ্যাবে, ক্যাথাড্রেল, চ্যাপেল, এগুলো জানা প্রয়োজন। হ্যাঁ, চ্যাপেল না জানলে হবে। তবে এই জিনিসগুলো এক নজরে পার্থক্য এই কারণে দেওয়া হয়েছে যে আমরা সবসময় জানি চার্চ মানে কি, গির্জা। এটা হচ্ছে মসজিদের মতো প্রার্থনার জায়গা, যেখানে সবাই যাইতে পারে, সাধারণ মানুষের উপাসনার জায়গা। এখানে আমরা সবাই যাই, হ্যাঁ এটার প্রধানকে প্রিস্ট, বা যাজক, এটা হচ্ছে এর প্রধান। তো যেমন হচ্ছে আমাদের মসজিদের প্রধানকে ইমাম, ঠিক তেমনি চার্চের প্রধান হচ্ছে প্রিস্ট। আচ্ছা, মনাস্ট্রি বা মঠ এখানে কি করে, এটা হচ্ছে সন্ন্যাসীদের বসবাসের সাধনার জায়গা। সন্ন্যাসীরা মঠ, হ্যাঁ সন্ন্যাসীরা বসবাস করে এবং এটি থাকে, এখানে থাকে, হ্যাঁ। তো তারা এই আবার হচ্ছে বিভিন্ন মানে কাজ করে আর কি, এখানে ট্রেনিং দেওয়া হয় সোজা কথা মনাস্ট্রিতে। তো এখানে সন্ন্যাসীরা স্থায়ীভাবে থাকে। আর অ্যাবের বিষয়টা কি, এটা হচ্ছে যেমন হচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যাবে, তারপর টিন্টন অ্যাবে, এটা হচ্ছে একটা বড় মঠ, হ্যাঁ যেখানে সন্ন্যাসীরা থাকে এবং এখানকার যে হেড তিনি হচ্ছেন অ্যাবট, এবং এটা একটা বিশাল ভবন, হ্যাঁ বিশাল একটা ভবন এটা। তো এই হচ্ছে এদের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড, এটার একটা ব্যাকগ্রাউন্ড, এই কবিতাটা আসলে কেন লিখছে, উইলিয়াম ওয়াটসন কি করছে, 1793 সালে, অর্থাৎ 23 বছর বয়সে তিনি একবার টিন্টান অ্যাবেতে গিয়েছেন, হ্যাঁ ঘুরে এসেছেন। তবে তখন তার যে প্লিজারটা ছিল, এটা ছিল হচ্ছে মানে প্লিজার, মানে ফিজিক্যাল বিউটি অফ নেচার, প্রকৃতিকে দেখছেন তিনি, উপভোগ করছেন এমন। বাট স্পিরিচুয়ালিটি ছিল না তার ভিতরে, এই যে এত কিছু নিয়ে ভাবা, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে ভাবা প্রকৃতির, এটা তার ভিতরে ছিল না, 23 বছর বয়সে ছিল না। বাট এর ঠিক 5 বছর পরে 1798 সালে তিনি যখন 28 বছর বয়সী হন, তার যে বোন ডরথি, তার সাথে তিনি কি করেন, টিন্টান অ্যাবে আবার ভ্রমণ করেন। কিন্তু টিন্টান অ্যাবে থেকে তিনি যা কিছু এবার দেখেন, যা কিছু তিনি মানে যত কিছু দেখছেন, এটা তিনি মনের যে হৃদয়, এটার মধ্যে তিনি সংরক্ষণ করছেন। এবং যাওয়ার পথে তিনি তখনো পর্যন্ত ওয়েলস ছাড়েন নাই, ওয়েলস অতিক্রম করেন নাই। যাওয়ার পথেই, যাত্রার পথেই তিনি গাড়ির মধ্যে বসে থেকে এই কবিতাটা লিখছেন। তখন সম্ভবত এমন যে হয়তো ডরোথি হয়তো ঘুমাচ্ছিল পাশে বসে থেকে, তখন তিনি এই কবিতাটা লিখেন ওয়েলসের মধ্যেই থাকাকালীন অবস্থায়। তখন কিন্তু তিনি ইংল্যান্ডের মধ্যে প্রবেশ করেন নাই, এই কবিতাটা লিখছেন। অর্থাৎ তিনি আগে টিন্টান অ্যাবেতে গিয়েছেন। আচ্ছা, 1798 সালে কথা বলতেছি, গিয়েছেন, যাবতীয় সবকিছু দেখছেন, উপভোগ করছেন, এবং তিনি দেখছেন যে প্রকৃতি আগের মতোই আছে, প্রকৃতি কোনো চেঞ্জ হয় না, কিন্তু মানুষের জীবনটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। তো তিনি এসব যা কিছু দেখছেন প্রকৃতিতে, এটা বিশাল একটা কি নিয়ে যাচ্ছেন, স্মৃতি, এটা তার হচ্ছে অ্যাসেট, এটা একটা সম্পদ হিসেবে নিয়ে যাচ্ছেন। যে তিনি যখন শহুরে জীবনে ব্যস্ত থাকবেন, কোলাহলপূর্ণ জায়গায় থাকবেন, তখন কি হবে, এই যে স্মৃতিটা, এটা তার হৃদয়কে শান্তি দিবে। এই জন্যই তাকে বলা হয় পয়েট অফ নেচার। বিষয়টা হচ্ছে এমন, দেখেন আমরা নস্টালজিয়া কাজ করে, ছোটবেলায় দেখা যাচ্ছে কোনো স্মৃতি যখন মনে পড়ে তখন আমরা হাসি, এই কাজটা আমি করছি, মানে এরকম আমাদের ইয়ে হয় না যে এই বোকামিটা আমি করছি। বা যখন মনে পড়ে ছোটবেলার স্মৃতি, উইলিয়াম ওয়াটসন এর থেকে এক ধাপ আগে, তিনি কি করছেন, ছোটবেলার বিষয়গুলো তো তিনি উল্লেখ করছেনই ইমর্টালিটি ওডে, পাশাপাশি প্রকৃতিকে যা দেখছেন সেগুলো তিনি উল্লেখ করছেন, প্রকৃতিকে নিয়ে তিনি লিখছেন, যে প্রকৃতিকে যা যা দেখছেন তিনি পরবর্তীতে এটা তখন তার মনে পড়ে, তার হৃদয়টার যে রিস্টোরেশন, ট্রাঙ্কুইল রিস্টোরেশন, এই জিনিসটা হয়, এতে করে তার হৃদয়টা কি পায়, শান্তি পায়। এটাকে বলা হয় ব্লিস অফ সলিটিউড, আত্মার আশীর্বাদ। এবং ওই যে
তার যে কবিতা ড্যাফোডিলস কবিতা, সেখানে তিনি বলছেন যে ইন ভ্যাকান্ট অন ইম্পালসিভ মোড দ্যাট ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লিজার ফিলস অ্যান্ড ডান্সেস উইথ দ্য ড্যাফোডিলস। যে যখন আমি যে চিন্তা যুক্ত জায়গায় থাকি, ওই যে কোচ অর্থাৎ সোফার উপরে বসে থেকে, কিন্তু তখন কি হয়, এই যে যখন এই যে ফ্ল্যাশটা আসে প্রকৃতির, এটা কি হচ্ছে, আমার হৃদয়টাকে শান্তি দিচ্ছে। অর্থাৎ প্রকৃতিকে তিনি দেখতেছেন এবং এটার যে স্মৃতি, এই যে নদীর কলকল শব্দ, পাখির ডাক, সুন্দর হেডস রো, অর্থাৎ এই যে আপনার হচ্ছে যে মানে এই যে কি বলে, যে বুনো ঘাসের যে দল, তারপরে হচ্ছে এখনো পাকেনি এমন ফল গাছের বাড়ির উপর ঝুলে আছে, এই যে সবকিছু দাদা দেখছেন, এটা তার মনে পড়তেছে। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর জন্য পোয়েট্রির ক্ষেত্রে একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে পোয়েট্রি ইজ এ স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। অর্থাৎ কবিতা হচ্ছে একটা স্পন্টানিয়াস ওভারফ্লো হবে শক্তিশালী আবেগ অনুভূতির। ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন, এটা আবেগ থেকে জন্ম হবে। রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, এটা ঠান্ডা পরিবেশে কি হবে আবার রিকালেক্টেড, স্মরণ হবে, মনে পড়বে। হ্যাঁ, অর্থাৎ যা কিছু দেখবেন পরবর্তীতে ঠান্ডা পরিবেশে এটা মনে পড়বে। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একবার কি করছেন জানেন, তিনি শহুরে জীবনে মানে দেয়ালের মধ্যে ছিলেন আর কি, ঘরের মধ্যে ছিলেন, হঠাৎ তার মনে হচ্ছে তার দম আটকে আসতেছে। তিনি কি করলেন, তা একদম দৌড় লাগালেন, রুমের থেকে গিয়ে একটা মাঠের মধ্যে, খোলা মাঠে গিয়ে টান হয়ে শুয়ে পড়লেন এবং একটা দীর্ঘশ্বাস নিলেন, এবং মনে হইলো যে তিনি হয়তো হার্ট অ্যাটাক থেকে মানে বেঁচে গেলেন। তো যারা হচ্ছে এরকম, আসলে বিষয়টা এমনই, আমরা কোথায় যাই আমাদের অবসর কাটাইতে, প্রকৃতির কাছে যাই, হয় কক্সবাজার, নাহলে সাজেক, নাহলে বান্দরবান, মানে ওই রকম জায়গাতেই যাই যেখানে প্রকৃতি আমাদেরকে আলিঙ্গন করে, আমাদেরকে নিজেদের করে রাখে, সবকিছু পেন্সিভ মোড, হুম, অল কাইন্ডস অফ শর্টকামিংস, আমরা সকল ধরনের দুঃখ কষ্ট বেদনা এগুলো ভুলতে কোথায় ঘুরতে যাই, ওই ওগুলো জায়গাতেই যাই, প্রকৃতির কাছে যাই। এই জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতেছেন প্যান্থেইস্ট হও, তার বোনকে বলতেছেন যে আমি তো প্যান্থেইস্ট, ঠিক আছে, তার বোনকে সাজেস্ট করতেছেন যে তুমিও প্যান্থেইস্ট হও, তাহলে কি হবে, এই যে স্মৃতিগুলো এগুলো তোমার মনে পড়বে এবং প্রকৃতি তোমার সাথে, তিনি এটা বলতেছেন যে নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, প্রকৃতি সেই হৃদয়ের সাথে কোনো সময় বিট্রে করে না যে হৃদয় প্রকৃতিকে ভালোবাসে। আচ্ছা, তো বাংলা সামারি আসছে। আচ্ছা, এখানে বলেন আপনাদের কোনভাবে পড়াইলে ভালো হয়, লাইন বাই লাইন পড়াবো নাকি খালি সামারি পড়ায় যাবো, বলেন। ভাইয়া যেভাবে আমাদের জন্য ভালো হয় ওইভাবেই পড়ান। লাইন বাই লাইন পড়াইলে অবশ্যই ভালো হয়, কিন্তু আপনাদের ধৈর্য কুলাবে তো? চেষ্টা করব ভাইয়া। আহ ঠিক আছে, চলেন আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ি। আর এই যে এগুলো আপনারা পড়ে নিয়েন, তাহলে সামারি টামারি এগুলো যা আছে একবার করে রিডিং করে নিয়েন। প্রকৃতির প্রতি তার দৃষ্টিভঙ্গি, বয়স প্লিজার, ফিজিক্যাল, সেন্সুয়াল, এগুলো পড়ে নিয়েন, এগুলো পড়লে বুঝতে পারবেন কোটেশন। জি বলেন। অ্যানালাইটিক্যাল বিষয়গুলো একটু বলে দিয়েন। হ্যাঁ, যখন আমি লাইন বাই লাইন বলবো তখন তো অ্যানালাইটিক্যাল বিষয় 100% আসবেই, এটা তো নোসন করে বলার কিছু নাই। লাইন বাই লাইন পড়াইলে ওগুলো ডিটেলস আসবে, ওগুলো নিয়ে সমস্যা নেই। ঠিক আছে, তো চলেন আমরা লাইন বাই লাইনের দিকে যাই। তো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বিখ্যাত কবিতা দা মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতার মধ্যে এটাই সবচেয়ে বিখ্যাত। হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আপনি যদি মানে তার সম্পূর্ণ লিটারারি ক্যারিয়ার, তবে আসলে তিনি একটু তেলবাজ ছিলেন সোজা কথা। হ্যাঁ, তবে তার সম্পূর্ণ লিটারারি ক্যারিয়ারের বিপরীতে আপনার স্যামুয়েল টেইলর কোলরিজের একটা কবিতা আছে, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেনের, এটাই যথেষ্ট পরিমাপ করতে। যেমন হচ্ছে নজরুলের বিদ্রোহী, হুম, এটা হচ্ছে রবীন্দ্রনাথের সম্পূর্ণ সাহিত্য ক্যারিয়ারের বিপরীতে যথেষ্ট। ঠিক তেমনি এই আপনার কোলরিজের রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেনার, এটা আপনার হচ্ছে যে ইয়ার, এই যে ওর্সোতে সম্পূর্ণ লিটারারি ক্যারিয়ারের বিপরীতে যথেষ্ট। তবে তার তিনটা নামে কবিতাটা যথেষ্ট ভালো, মানে প্রকৃতিকে নিয়ে লিখছে সোজা কথা। হ্যাঁ, ওই যে প্রকৃতি, এই প্রকৃতি, ওই আমি এই দেখছি, ওই দেখছি, এই জিনিসটা ভালো লাগছে, এক কথা এইভাবে নিজে যা যা ভালো লাগছে সবকিছু তিনি উপস্থাপন করছেন। তো চলেন আমরা তাহলে কবিতাটাই পড়ি, লাইন বাই লাইন পড়ি। আচ্ছা, দেখেন কি বলতেছে। 5 years have passed, 5টা বছর হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে। 5 summers, 5টা গ্রীষ্ম চলে গেছে। উইথ দ্য লেন্থ অফ 5 long winters, আবার কি হয়ে গেছে, 5টা লম্বা উইন্টারও অর্থাৎ শীতকালও চলে গেছে। অ্যান্ড এগেইন আই হিয়ার, এবং আমি কি করতেছি, আবারও শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আবার শুনতে পাচ্ছি। দিস ওয়াটার্স রোলিং
ফ্রম দেয়ার মাউন্টেন্স স্প্রিং। এই যে দেখেন, আগে একটু আগে শেষ করি। 5 years have passed, 5টা বছর চলে গেছে। 5 summers, 5টা গ্রীষ্ম চলে গেছে। উইথ দ্য লেন্থ অফ 5 long winters, আচ্ছা 5টা লম্বা উইন্টার্সও চলে গেছে। অর্থাৎ 1793 সালে তিনি যে আসছিলেন এবং তার পরবর্তীতে 1798 সালে তিনি যে আবার এসে যে দেখে গেলেন, এটা তিনি স্মৃতিচারণ করছেন যে এখানে তো আমি এর আগেও আসছি, এটাই প্রথম না, এর আগেও আসছি। এখানে মূলত নস্টালজিয়া হচ্ছে। নস্টালজিয়া মানে কি? স্মৃতিচারণ, পূর্বের স্মৃতি তিনি স্মরণ করতেছেন। হ্যাঁ, যে তিনি 5 বছর আগেও তিনি এসেছিলেন এবং এটা কত ছিল? 1793 সালে, এবং 5 বছর পরে তিনি আবারও আসতেছেন। আর এই 5 বছরের মধ্যে কি গেছে? সামার গেছে, উইন্টার সবই গেছে। অর্থাৎ ঋতুর যে পালাক্রম এগুলো হয়ে গেছে। অ্যান্ড এগেইন আই হিয়ার, এবং আমি আবারও কি করতে পারছি? আমি আবারও শুনতে পাচ্ছি। অর্থাৎ এখানে কি শুনতে পাচ্ছেন? প্রকৃতির সেই শব্দগুলো তিনি আবার শুনতে পাচ্ছেন। These waters rolling from their mountain spring with a soft inland murmur. এই যে পানিগুলো, হ্যাঁ, এই যে these waters মানে কি? এই পানি বা জলের ধারা, rolling from their mountain spring, এই যে পাহাড় থেকে গড়িয়ে পড়তেছে। হ্যাঁ, অর্থাৎ তিনি কি বলতেছেন? ওয়াই নদীর যে, অর্থাৎ এখানে যে ব্যাংকটা, যে নদী, ওয়াই নদী উল্লেখ করা আছে শিরোনামের মধ্যেই। তো ওই নদী থেকে, ওই নদীর যে জলটা, এটা কি কোথা থেকে আসতেছে? পাহাড় থেকে আসতেছে। এটা কি করতেছে? কলকল শব্দে, মারমার মানে কি? যে কলকল শব্দ, হ্যাঁ, এটা থেকে কি আসতেছে? গড়িয়ে আসতেছে। ইনে উইথ এ সফট ইনল্যান্ড মারমার মানে কি? সফট শব্দ, মৃদু কলকল শব্দে এটা কি আসতেছে? পাহাড় থেকে পানিটা বয়ে আসতেছে, চলে আসতেছে। আচ্ছা, অর্থাৎ এই যে সুর, তিনি ওয়ান্স এগেন আই হেয়ার, পুনরায় আমি আবার শুনতেছি। কি? এই যে পানির সুরটা তিনি কিন্তু আবার শুনলেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, যে ওয়ান্স এগেইন আই বিহোল্ড দিস স্টেপস অ্যান্ড লফটি ক্লিফস, যে ওয়ান্স এগেইন, একদা আবার, ডু আই বিহোল্ড দিস স্টেপস অ্যান্ড লফটি ক্লিফস, যে আমি যে ডু আই বিহোল্ড দিস স্টেপস অ্যান্ড লফটি ক্লিফস, যে আমি দেখতেছি। কি দেখতেছি? আই বিহোল্ড মানে কি? দেখা। দিস স্টেপস, স্টেপস অ্যান্ড লফটি ক্লিফস, এই যে খাড়া এবং উঁচু যে পাহাড়, এই পাহাড়গুলো আমি দেখতেছি। হ্যাঁ, অর্থাৎ তিনি এই যে পাহাড়, যে অনেক বড় বড় পাহাড়, এই জিনিসটা তিনি ইয়েকে জানাচ্ছেন। মানে এর আগে তিনি দেখছেন এগুলো। ওয়ান্স এগেইন, এখানে কিন্তু ওয়ান্স এগেইন আবার আছে। দেখেন তিনি কি করতেছেন, যে এগুলো তিনি কিন্তু দেখতেছেন। হ্যাঁ, এগুলো কিন্তু দেখতেছেন, যে উঁচু পাহাড় থেকে এই পাহাড়গুলো তিনি আবারও দেখতেছেন। দ্যাট অন এ ওয়াইল্ড সেক্লুডেড সিন ইমপ্রেস, এবং এটা কি ছিল? যে দ্যাট অন এ ওয়াইল্ড সেক্লুডেড সিন ইমপ্রেস, এবং এই যে বন্য, এই যে বন্য নির্জন দৃশ্য, এটা তার উপরে কি ফেলতেছে? একটা গভীর প্রভাব ফেলতেছে, তাকে ইমপ্রেস করতেছে। থ্রু অফ এ ডিপ মোর সেক্লুশন কানেক্ট দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই। তো এখানে কি করতেছে? যে ডু, আচ্ছা, থটস অফ মোর ডিপ সেক্লুশন, যে আরো যে নির্জনতা, আরো যে গভীর চিন্তা, এটা কি করতেছে? অ্যান্ড কানেক্ট, এবং কি করতেছে? তাকে কি করতেছে? যোগ করতেছে। অর্থাৎ এই যে প্রকৃতির যে নিঃশব্দ, প্রকৃতির ভেতরের যে অভ্যন্তরীণ যে একটা অবস্থা, প্রকৃতির সাথে প্রকৃতিকে এবার কি করতেছে? কানেক্ট করতেছে। এই কানেকশন কোন কানেকশন? স্পিরিচুয়াল কানেকশন। এটা শুধুমাত্র ফিজিক্যাল কানেকশন নয়, একটা ডিপ একটা কানেকশন দিচ্ছে। এবং এরপরে কি বলতেছে? দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই। বেজে বেজে আসতেছে কেন বুঝতেছি না তো। জি জি, আহ, কোনটা ভেঙে ভেঙে আসতেছে বোঝা যাচ্ছে না, কি আমার এখানে হচ্ছে নাকি অন্যদের এখানে হচ্ছে? সবারই কি না না, একই? শুধু আপনার আমাদের হ্যাঁ, এখানে স্পষ্ট আসতেছে। আচ্ছা, ঠিক আছে, যাদের সমস্যা হচ্ছে একটু কেটে দিয়ে আবার ঢুকেন, তাহলে আর সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, দেখেন, thoughts of more deep seclusion and connect the landscape with quiet of the sky, যে এই যে দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই, অর্থাৎ কি? এই যে মানে ভূদৃশ্য, হ্যাঁ, এটা কি করতেছে? আকাশের যে নিস্তব্ধতা, এর সাথে কি করতেছে? কানেক্ট করতেছে। অর্থাৎ প্রকৃতিটা কি করতেছে? উঁচু পাহাড়, যেন কি করতেছে? মাটির সাথে এটা আস্তে আস্তে মিলিয়ে আসতেছে। অর্থাৎ একটা আধ্যাত্মিক একটা যোগাযোগ, এই জিনিসটা তৈরি হচ্ছে। এরপরে কি বলতেছে? দ্য ডে ইজ কাম হোয়েন আই এগেইন রিপোজ, যে সেই দিনটা এসে গেছে যখন কিনা আমি কি করতেছি? রিপোজ মানে কি? বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম নিচ্ছি। আর এখানে আন্ডার দিস ডার্ক সাইকোমর, এই যে অন্ধকারাচ্ছন্ন সাইকোমর গাছের নিচে, অর্থাৎ গাছে অনেক পাতা, বোঝা যাচ্ছে এমন একটা অবস্থা যে গাছে অনেক পাতা ছিল। এবং এটা কোন গাছ? সাইকোমর গাছ।
সাইকামোর গাছের উৎস কি, এটা তারপর ড্যাফোডিলস গাছের উৎস কি, এগুলো আপনারা যদি জানতে চান, এই যে গ্রিক মিথোলজি আমাদের যে বইটা ওইটা বের হয়েছে, আপনারা অর্ডার করে নিতে পারেন, কারণ ইংলিশ লিটারেচার স্টুডেন্টদের এগুলো জানা দরকার। হ্যাঁ, সাইকামোর গাছের উৎস, তারপরে হচ্ছে ড্যাফোডিলস গাছে কোথায় থেকে জন্ম হইলো, তারপর সাইকি, জিউসের কাহিনী, তারপর হচ্ছে অ্যাক্লিসিয়াস, এগুলো সবই ছিল। কিন্তু আসলে দুর্ভাগ্যজনক এগুলোর কোনো প্রপার কোনো বই ছিল না। যাই হোক, আমাদের বইটা বের হয়েছে, প্রি অর্ডার নেওয়া হচ্ছে, যারা অর্ডার করতে চান অর্ডার করে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো ওই চলে বইটা আসলে কিসের উপর ভিত্তি করে স্যার? জি জি, ওই বইটা আসলে কিসের উপর ভিত্তি করে লিখছেন? এটা গ্রিক যেটা বই মিথোলজি, সম্পূর্ণ গ্রিক মিথোলজি, মানে ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড থেকে শুরু করে যত স্টোরি আছে আপনাদের ইংলিশ লিটারেচার সংক্রান্ত, বাইরে বাইরে যা যা লাগে সবকিছু আছে ওই বইটায়। হুম, জেমিলিটারি ট্রাম, তারপরে ফিগার অফ স্পিচ, এগুলো আছে স্যার? না না, তা থাকবে কেন, ও আচ্ছা। ফিগারস অফ স্পিচ ওগুলো থাকে। মানে এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা পড়ছেন না যে ট্রোজান ওয়ার, হ্যাঁ, জি অ্যাগামেমননের জি কাহিনী পড়ছেন, তারপরে হচ্ছে ইলিয়েড পড়ছেন, ফেডরার কাহিনী পড়ছেন, তারপরে মিডিয়ার কাহিনী পড়ছেন, তারপর অ্যার্গোনটস, জ্যাসন, ট্রোজান ওয়ার, অ্যাপেল অফ ডিসকর্ড, অ্যাকিলিস হিলস, এগুলো যে পড়ছেন, ড্যাফোডিলস ফ্লাওয়ার সম্পর্কে বলছেন, এগুলো উৎস কোথায়? এই যে সকালবেলা যে শিশির পড়ে, এগুলো উৎস কোথায়? তারপরে যে বিউটি কন্টেস্ট, এটা কিভাবে শুরু হইলো পৃথিবীতে? হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার যে পৃথিবীর প্রথম মানুষকে, পৃথিবীর প্রথম মানবীকে, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো সব মানে গ্রিক মিথোলজি অনুযায়ী এটা আপনারা জানতে পারবেন, গ্রিকদের আইডিয়া ওটা অনুযায়ী। ওইটা কিভাবে পাবো স্যার? গ্রুপ থেকে আমি কি নিতে পারবো স্যার? গ্রুপের মাধ্যমে হ্যাঁ, আপনাদের সাথে গ্রুপের যোগাযোগ করে? মধ্যে বলতে আপনি যেভাবে ভর্তি হয়েছেন আমাদের পেজে সেভাবে নক দিবেন, তাহলে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, স্যার, আমরা ধন্যবাদ। পড়াতে যাই। হ্যাঁ, আমাদের অনেক পড়া লাগবে। আচ্ছা, সাইকোমোর গাছটা সম্পর্কে একটু যদি বলতেন হালকা করে। আহ ওইদিকে গেলে আসলে অনেক রেফারেন্স দেওয়া লাগবে। হ্যাঁ, তো আচ্ছা, আমি আরেকদিন বলবো আপনাদের, যা যা একটু মনে করাই দিন, নেক্সট ক্লাসে আমি কয়েকটা মানে এ কি রিলেটেড ধরনের মানে গাছ যদি একটু বিষয়টা হালকা একটু ধারণা দেন একটু। এখন দিতে গেলে আসলে একটা বিষয়টা কি, গ্রিক মিথোলজি এক এককেন্দ্রিক না। মানে যখন আপনি, বিষয়টা হচ্ছে এমন, আমি যখন অ্যাপেল অফ ডিসকর্ডের রেফারেন্স দিতে যাব, তখন কি হবে, অ্যাক্লিস হিলস আসবে, তখন আসবে কি বিউটি কন্টেস্ট আসবে, তারপরে হচ্ছে জাজমেন্ট অফ প্যারিস আসবে। তো একটা দিয়ে আসলে করা যায় না। তো এই জন্য আমি যদি একটা যদি বলতে যাই, তখন কি হবে, আরেকটাকে আনতে হবে। এটা আমি নেক্সট ক্লাসে বলে দেবো, সমস্যা নেই। এটা ইভেন কয়েকটা, মানে আপনাদের এই কবিতা পাশাপাশি পরের কবিতা পর্যন্ত যা যা লাগে, গ্রিক মিথোলজির যে কটা গল্প আছে আমি বলে দেবো না, একটু শর্টে। আচ্ছা, আজকের মতো আমরা আগাই, হ্যাঁ, সামনের দিকে আগাই, তাছাড়া এটা অনেক লম্বা হবে, 162 লাইনের কবিতা, বিশাল ব্যাপার। আচ্ছা, দ্য ডে ইজ কাম হোয়েন আই এগেইন রিপোজ, যে সেই দিনটা এসে গেছে যখন আমি কিনা আবারও কি করতেছি, বিশ্রাম নিচ্ছি, হেয়ার, এখানে, আন্ডার দিস ডার্ক সাইকামোর, এই যে মানে পাতায় ভরা সাইকামোর গাছের নিচে, অ্যান্ড ভিউ, এবং আমি কি করতেছি, এবং আমি দেখতেছি, অর্থাৎ কবি এখানে কোথায় আশ্রয় নিয়েছেন বা কোথায় বসেছিলেন, ওই ওয়াই নদীর তীরে গিয়ে তিনি ওখানে তো গিয়েছিলেন, পাশাপাশি ডার্ক সাইকামোর গাছের নিচেও তিনি বসেছিলেন, এটা মানে বোঝাচ্ছে আর কি। দিস প্লটস অফ কটেজ গ্রাউন্ড, তারপরে দিস অর্চার্ড ট্রাপস, তো দিস প্লটস অফ কটেজ গ্রাউন্ড, দিস অর্চার্ড ট্রাপস, তো এই যে আপনার হচ্ছে যে কুড়ে ঘর, হ্যাঁ, মানে প্লটস অফ কটেজ গ্রাউন্ড বলতে এই যে কুড়ে ঘরের সামনে যে জমিগুলো আছে, এবং এই যে বাগানগুলো যে আছে, অর্চার্ড ট্রাপস, হুইচ অ্যাট দি সিজন, যা এই সিজনে, উইথ দেয়ার আনরাইপ ফ্রুটস, রয়েছে কি, তাদের যে আনরাইপ ফ্রুটস, অর্থাৎ এখনো পাকেনি, সেই ফ্রুটে পরিপূর্ণ আছে, অর্থাৎ গাছগুলো এই যে বাড়ির সামনে, কুড়ে ঘরের সামনে যে গাছগুলো আছে, এগুলো এখনো যে ফলগুলো, ওগুলো এখনো পাকে নাই, এমন বোঝাচ্ছে। আচ্ছা, আর মানে এই সিজনটায়, আর ক্ল্যাড ইন ওয়ান গ্রিন হিউ, এগুলো কি করতেছে, যে এগুলো মানে একই রকম সবুজ, হ্যাঁ, আমার এমন একটা অবস্থা, মানে কাঁচা ফল সেটা তো সবুজই হয়, সবুজে এটা আচ্ছাদিত হয়ে আছে, অ্যান্ড টু লুজ দেমসেলস মিড গ্রোভস ইন কর্ভস, এবং তাদেরকে কি ফেলছে, নিজেদেরকে হারিয়ে ফেলছে, বা এগুলো এক কথায় ঝোপের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ যখন ফলের পরিপূর্ণ গাছ থাকে, তখন কি হয়, ওই যে ঘাসের মধ্যে পড়ে যায় না, তো এই যে ফলের পরিপূর্ণ গাছ, এটা কি করছে, ওই ঘাসের মধ্যে ঢুকে আছে, মানে ফল ধরেই আছে গাছে, তো ঘাসের মধ্যে একটা মুশে আছে, মানে আলাদা করা যাচ্ছে না, হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না, এমন একটা অবস্থা। ওয়ান্স এগেইন আই সি, একদা আবার আমি কি করি, আমি দেখি, আচ্ছা, দিস হেডস রোজ, হার্ডলি হেডস রোজ, এই যে এই যে হেডস রো গুলো, মানে এই যে ঝোপের যে সারিগুলো, হ্যাঁ, সেগুলো কি, মানে শুধু যে ঝোপের সারি শুধুমাত্র তা নয়, লিটল লাইন্স অফ স্পোর্টিভ উডস রান, এটার মধ্যে কি আছে,
যে আপনার এই যে যে ইয়েগুলো লিটিল লাইন্স মানে ছোট ছোট যে লাইন, সেই লাইনগুলো চলে গেছে। অফ স্পোর্টিভ উডস রান ওয়াইল্ড দিস প্যাস্টোরাল ফার্মস। এবং এই যে অফ স্পোর্টিভ উডস রান ওয়াইল্ড মানে কি, যে অভ্যন্তরীণ যে ভেতরে যে বন, এটা ওয়াইল্ড ভাবে বন্য হয়ে চলে গেছে দিস প্যাস্টোরাল ফার্মস, এই গ্রাম্য খামারগুলোতে। অর্থাৎ কবি এখানে বোঝাচ্ছেন যে বনের যে গাছপালা এগুলো একদম মানে ইচ্ছা মতো নিজের মতো করে স্বাধীনভাবে এরা নিজের মতো করে বেড়ে চলেছে। এখানে তার কোনো বাইন্ডিংস নাই, তার কোনো মানে ভেজাল নাই, কেউ কেটে ছেটে দিচ্ছে না, নিজের মতো, এটা হচ্ছে স্বাধীন। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে মানুষের জীবনটা এরকম স্বাধীন হওয়া উচিত। কিন্তু আমরা কি করি, কর্পোরাল ফ্রেম এরকম একটা ওয়ার্ডও আছে এই কবিতায়। এই কর্পোরাল ফ্রেম, যে শারীরিক যে বাইন্ডিং, কাজের যে বাইন্ডিং, এগুলোর মধ্যে আমরা আটকে থাকি। আমরা প্রকৃত স্বাধীনতাটা আসলে আমরা পাই না। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলতেছে, গ্রিন টু দ্য ভেরি ডোর অ্যান্ড র্যাথ অফ স্মোক, যে এই যে গ্রিন অর্থাৎ দরজার যে একদম গোড়া পর্যন্ত, এটা কি সবুজ, মানে দরজার গোড়া বলতে ঘরের যে দরজা, এখানে কি ঘাস পর্যন্ত উঠে গেছে, যার কারণে এটা কি হয়ে যাচ্ছে, সবুজ, লতা পাতায় সবুজ হয়ে আছে। অ্যান্ড র্যাথ অফ স্মোক, এবং কি করতেছে, এই যে আপনার হচ্ছে যে মানে যে ধোয়ার যে কুণ্ডুলি সেইটা, হুম sorry for the problem, sent up in silence from among the trees. তো sent up in silence এর মানে কি, যে এটা কি হয়ে যাচ্ছে, যে একটা নিঃশব্দে গাছের মধ্যে দিয়ে এটা উঠে যাচ্ছে, in silence among the trees। এই যে লতা পাতা এগুলো কি যাচ্ছে, আর এই যে ধোয়ার যে কুণ্ডুলি, ধোয়ার কুণ্ডুলিটা সাইলেন্স, নিঃশব্দে গাছের উপর দিয়ে উঠে যাচ্ছে, অর্থাৎ ধোয়ার কুণ্ডুলিটা যেটা ঘর বাড়ি থেকে বের হচ্ছে। with some uncertain notice as might seem of vagrant dwellers in houseless woods or of some hermit cave where by his fire the hermit sits alone। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে with some uncertain notice as might seem, যা দেখে হয়তো কিছুটা অনিশ্চিত আভাস পাওয়া যাচ্ছে, যে এমনটি হতে পারে যে with some uncertain notice, যে এটা অনিশ্চিত কোনো আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই যে ধোয়া, এটা কোথা থেকে আসতেছে এটা কবি নিশ্চিত নন, তিনি আনসার্টেন নোটিস, এমন একটা অবস্থা। এটা হইতে পারে কি, যে ভ্র্যাগনেন্ট ডুয়েলার্স ইন দ্য হাউস হোল্ড উডস, হয়তো ঘরহীন বা ঘর নাই এমন কোনো যাযাবর ওই গাছের মধ্যে বনের মধ্যে হয়তো আছে, এবং সেই হয়তো আগুন জ্বালাইছে, যার কারণে ধোঁয়াটা উঠতেছে। এছাড়া আবার কি বলতেছে, অর অফ সাম হারমিটস কেভ, অথবা হইতে পারে এমন যে ওখানে কোনো কি থাকতে পারে, সন্ন্যাসীর গুহা থাকতে পারে, হোয়ার বাই হিজ ফায়ার, যেখানে কিনা সে কিনা ওই মানে আগুন জ্বালায় সাধনা করতেছে, আগুন জ্বালায় তার পাশেই আছে। হ্যাঁ, আচ্ছা, দ্য হারমিট সিটস অ্যালোন, যেখানে কিনা ওই হারমিটটা একাকী বসে আছে, অর্থাৎ সে বসে ধ্যান ধারণা করতেছে এমন। তো সম্পূর্ণ দেখেন, এটা হচ্ছে ফার্স্ট মানে স্ট্যান্ডাতে কত দেখছে, 5টা তো স্ট্যান্ডা, তো সম্পূর্ণ স্ট্যান্ডা মানে এতক্ষণ আমরা যা পড়লাম, এটা যদি আমরা একটু হাইলাইট করি তাহলে বিষয়টা হচ্ছে এমন, যে কবি প্রায় 5 বছর ধরে, 5 বছর পরে মানে পুনরায় ওয়াই নদীর তীরে তিনি গেছেন। হ্যাঁ, এবং প্রকৃতির যে শান্তির যে রূপ, এটা তিনি উপভোগ করতেছেন, এবং তিনি ওয়ান্স এগেন এগুলো কিন্তু বারবার বলতেছেন কিন্তু। হ্যাঁ, তিনি এবার কি করতেছেন, যে পাহাড়ি ঝর্ণা, এটা কলকল যে শব্দ, এটা তিনি শুনতেছেন, সাইকামোর গাছ সবুজ আচ্ছাদিত, এই গাছের নিচে তিনি বসে আছেন, খামার বাড়ি তিনি দেখতেছেন, এবং তিনি এই যে এর যে গাছপালা যে ফল আনরাইপ এখনো পাকেনি, এগুলো কি করতেছে, ঘাসের মধ্যে পড়ে আছে। তারপরে বনের মধ্যে যেসব গাছ, সেগুলো থেকে তিনি মানে ধোয়ার কুণ্ডলী দেখতে পাচ্ছেন, এবং তিনি কল্পনা করতেছেন যে এগুলো হয়তো কোনো যাযাবর বা সন্ন্যাসীর হইতে পারে। তো এই পর্যন্ত যদি সামারাইজ করি বিষয়টা মনে হয়, এরপরে আমরা ঠিক আবার পড়বো। হ্যাঁ, তো দেখেন, these beauteous forms through a long absence have not seen to me, যে these beauteous forms, যে প্রকৃতির যে এই যে অপরূপ এই যে রূপগুলো, হ্যাঁ, অর্থাৎ তিনি বোঝাচ্ছেন যে 5 বছর আগে প্রকৃতির যে তিনি যা দেখছিলেন, এই যে দৃশ্যগুলো তিনি বর্তমানে দেখতেছেন, এগুলো প্রায় একই রকম। থ্রু এ লং অ্যাবসেন্স হ্যাভ নট বিন টু মি, যে থ্রু এ লং অ্যাবসেন্স, যে দীর্ঘ অনুপস্থিতির সময়গুলো তো আমার কাছে এমন ছিল না, মানে যে এই যে তিনি যে 5 বছর এখানে ছিলেন না, কিন্তু তার মানে এই নয় যে তিনি এই দৃশ্যগুলো ভুলে গিয়েছিলেন, বরং এগুলো তার মধ্যে স্মৃতি হিসেবে ছিল। এবং এই জন্য তিনি পোয়েট্রির ক্ষেত্রে ওই একটা ডেফিনেশন দিয়েছেন, যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, অর্থাৎ ঠান্ডা পরিবেশে এটা রিস্টোরেশন, এটা হবে। যে তিনি যে আগে যে 5 বছর যে ছিলেন না, তার মানে এই না যে তিনি এখান থেকে দূরে ছিলেন বা এগুলো ভুলে গিয়েছিলেন, বরং এটা তার মনের হৃদয় ছিল। এবং যখন তিনি পেন্সিভ মোডে থাকতেন, এগুলো তাকে কি দিত, শান্তি দিত।
as e as is a landscape to a blind man's eye, but oft in lonely rooms and midst the din. As is a landscape to a blind man's eye, অর্থাৎ এটি মানে একজন অন্ধ মানুষের চোখের সামনে কোনো দৃশ্য এরকম, মানে বিষয়টা হচ্ছে এমন যে কবি এখানে বোঝাচ্ছেন যে তিনি এই দৃশ্যগুলো একজন অন্ধ মানুষের মতো ভুলে যান না। অন্ধ মানুষ কি, যে কোনো একটা দৃশ্য দেখছে তো ভুলে যায়, কিন্তু বিষয়টা হচ্ছে এমন না, বরং অনেক আগে দেখছে কিন্তু সে চোখে দেখে না, যার কারণে ভুলে যায়, বরং তার মনটা অন্ধ না, তার মনের চোখ এটা সবসময় কি মানে খোলা থাকে, ওপেন, যার কারণে তিনি সবসময় এটা দেখতে পাচ্ছেন, এটা তার মনের চোখে একদম স্পষ্ট। বাট অফট ইন অফট মানে হচ্ছে অফেন হবে, ইন লনলি রুমস অ্যান্ড মেড দ্য ডিন, অর্থাৎ কিন্তু প্রায়ই ইন লনলি রুমস মানে একাকী ঘরে, অ্যান্ড মিডস দ্য ডিন এবং কি কোলাহলের মাঝেও, অফ টাউনস অ্যান্ড সিটিস অর্থাৎ শহরে এবং মানে শহর নগরের কথাই বলতেছে আর কি, অর্থাৎ শহরের জীবনে, আই হ্যাভ ওড টু দেম আমি তাদের কাছে কি রয়েছি, ঋণী রয়েছি। অর্থাৎ শহুরে জীবনে তিনি তো অনেক একঘেয়েমি, অনেক পেন্সিভ মোডে, অনেক দুঃখ কষ্টের মধ্যে ছিলেন, ব্যস্ততার মধ্যে ছিলেন, কিন্তু এই যে স্মৃতিগুলো এগুলো তাকে কি দিয়েছে, তার মনে যে শান্তি এটা তাকে দিয়েছে। হ্যাঁ, যার কারণে তিনি তার কাছে কি বলতেছেন যে আমি তাদের কাছে ঋণী। ইন আওয়ার্স অফ উইডিনেস সেন্সেশন সুইট, অর্থাৎ ক্লান্তিকর মুহূর্তগুলোতে এই যে মিষ্টি যে অনুভূতি, মিষ্টি অনুভূতির জন্য ফিল্ড ইন দ্য ব্লাড অ্যান্ড ফিল্ড অ্যালং দ্য হার্ট, অর্থাৎ যা রক্ত অনুভূত হতো এবং হৃদয়ের মানে হৃদয়ে কি হইতো, অনুভূত হইতো। অর্থাৎ এই যে প্রকৃতির যে দৃশ্যগুলো এগুলো কিন্তু পরবর্তীতে তার রক্তে অনুভব করতেন, প্রকৃতি হৃদয় দিয়ে অনুভব করতেন, অর্থাৎ এগুলো তিনি ভুলে যান নাই টোটালি। যখন শহরে ছিলেন, মোডেই ছিলেন, তখনও কিন্তু তার এগুলো স্মৃতি কিন্তু একদম মনের চোখে ভেসেছিল, একদম বলা যায় যে তাজা, কোনরূপ তিনি ভোলেন নাই। এরপরে কি বলতেছে দেখেন, অ্যান্ড পাসিং ইভেন ইনটু মাই পিওরার মাইন্ড, অর্থাৎ যে এমনকি আমার যে মানে নির্মল মন এটা কি করতো, প্রবেশ করতো কোথায়, উইথ ট্রাঙ্কুইল রিস্টোরেশন ফিলিংস টু, যে এক শান্তিময় পুনরুদ্ধারের সাথে সেই অনুভূতিগুলোতে, সেই আগের অনুভূতিগুলোতে, অর্থাৎ আগে যেগুলো তিনি দেখছেন ওইগুলোই, ওগুলো কি হিসেবে কাজ করতো, তার পেন্সিভ মোডে ঔষধ হিসেবে কাজ করতো। এটাকে বলা হয় অ্যান্টিডোট, মেডিকেলের ভাষায় অ্যান্টিডোট, অর্থাৎ একটা নিরাময় দিত, তার দুঃখ কষ্ট ভুলিয়ে দিত। আচ্ছা, অফ রিমেম্বার্ড প্লিজার্স সাচ পারহ্যাপস, যে মানে বিষয়টা হচ্ছে এমন যে অফ রিমেম্বার্ড প্লিজার সাচ পারহ্যাপস, যে এটা যে অফ রিমেম্বার্ড প্লিজার, যে না থাকা আনন্দের, সাচ পারহ্যাপস যে হয়তো এমন হয়তো বা, মানে বিষয়টা হচ্ছে এমন যে কবি কিছু সুখ আনন্দের কথা এখানে বলতেছেন যা হয়তো সরাসরি মনে পড়ে না, কিন্তু এটা যখন তিনি কি যে অবচেতন মনে সেগুলোকে তার কি দিচ্ছে, সবসময় আনন্দ দিচ্ছে, তাকে সবসময় আনন্দিতে রাখতো। অ্যাস হ্যাভ নো স্লাইট অর ট্রাইভিয়াল ইনফ্লুয়েন্স, তো এটার কি নাই, যে এই যেগুলো মোটেও সামান্য কোনো তুচ্ছ কোনো বিষয় না, ট্রাইভিয়াল মানে খুঁটিনাটি বা তুচ্ছ, ট্রাইভিয়াল যে ইনফ্লুয়েন্স, এটা বিষয়টা এমন নয়, অর্থাৎ এই যে স্মৃতিটা এটা তুচ্ছ কোনো বিষয় নয়, এটা নগণ্য কোনো বিষয় নয়, এটা অবশ্যই অনেক সম্পদ, এটাকে তিনি বলতেছেন অ্যাসেট, অ্যাসেট হিসেবে তিনি উপস্থাপন করতেছেন। আচ্ছা, এরপর কি বলতেছেন, অন দ্যাট বেস্ট পোর্শন অফ এ গুড ম্যানস লাইফ, তো এটার দ্বারা কি বোঝাচ্ছে যে অন দ্যাট বেস্ট পোর্শন অফ এ গুড ম্যানস লাইফ, যে একজন ভালো মানুষের জীবনের যে শ্রেষ্ঠ অংশের উপর কি করতেছে, হিজ লিটল নেমলেস রিমেম্বার্ড, যে সেই ছোট ছোট নামহীন এটা ভুলে যাওয়া, অর্থাৎ মানুষের জীবন মানে এমন অনেক ছোট ছোট কাজ থাকে যেগুলো কিনা কোনো নাম বা কোনো স্বীকৃতি থাকে না, এগুলো কি করি আমরা সবসময় কি করি, একসময় ভুলে যাই। তো অফ কাইন্ডনেস অ্যান্ড অফ লাভ নর এস আই ট্রাস্ট, তো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে অফ কাইন্ডনেস অফ লাভ নর লেস আই ট্রাস্ট, যে এই যে দয়া এবং ভালোবাসার যে কাজগুলো এগুলো আমি এটা আরো মানে ভীষণভাবে এটা সে বিশ্বাস করতেছে। অর্থাৎ কই বলতে চাচ্ছেন যে প্রকৃতির যে শান্তি, সেই শান্তিময় যে স্মৃতিগুলো এগুলো মানুষকে অবচেতন ভাবেই মানুষের প্রতি মানে অন্যের প্রতি দয়াশীল এবং মানে একদম প্রেম নিয়ে এটা মানে মানুষকে উৎসাহিত করে। পাশাপাশি এগুলো কি করে, এগুলো কেবল কবির একার নয়, বরং একজন ভালো মানুষ সে এটা একটা অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ যে প্রকৃতি পূজারী হবে, প্রকৃতির যে স্মৃতি, যে কাইন্ডনেস এবং লাভ, এটা কবি বিশ্বাস করেন যে এটা সবাইকেই দিবে, মানে প্রকৃতি এই যে তৃষ্ণা, হৃদয় যে তৃষ্ণা এটা মিটিয়ে দেবে। আমরা কি করি, ওই যে যখন উইনেসে থাকি, দুঃখ কষ্টে থাকি, একসময় কি করি আমরা কোথায় যাই বললাম, কক্সবাজার, সেন্ট মার্টিন এগুলোতে আমরা ঘুরতে যাই, কিন্তু
উইলিয়াম ওরসন ওই কক্সবাজার সেন্ট মার্টিন নিজের ঘরে নিয়ে আসতেছেন। কখন? যখন তিনি কিনা পেন্সিভ মোডে থাকতেছেন। পেন্সিভ মোডে যখন তিনি থাকেন তখন ওই যে স্মৃতিগুলো, ওগুলো স্মৃতিচারণ হয়, তখন তিনি কি করেন? একটু আনন্দ পান। তার হৃদয়টা দুঃখ ভারাক্রান্ত হৃদয় ভালো হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এরপরে কি বলতেছে? টু দেম আই মে হ্যাভ ওড অ্যানাদার গিফট। তো অর্থাৎ যে তাদের যে এই যে প্রকৃতির যে রূপ, হ্যাঁ, তাদের কাছে আমি হয়তো মানে ওড মানে কি ঋণী, হ্যাঁ, তাদের যে উপহার, এই উপহারের কারণে আমি হয়তো তাদের কাছে ঋণী। অফ অ্যাসপেক্ট মোর সাবলাইম দ্যাট ব্লেসড মোড, যে যা আরো বেশি, হ্যাঁ, অ্যাসপেক্ট মোর সাবলাইম মানে কি আরো বেশি মহিমান্বিত, ব্লেসড মানে কি আরো বেশি আশীর্বাদ পুষ্ট একটা মানসিক অবস্থা। আচ্ছা, ইন হুইচ দ্য বার্থেন অফ দ্য মিস্ট্রি। তো সেখানে রয়েছে কি সেই মানে ভারী বোঝা, সেখানে রয়েছে সে ভারী বোঝা। অর্থাৎ এখানে কই বোঝাচ্ছেন যে মানুষের জীবন এবং এই যে পার্থিব যে জগৎটা, এটা আসলে অনেক রহস্যে ঘেরা, এবং এই যে রহস্য, এটাকে জানার বা বুঝতে গেলে অনেক সময় কি করতে হয় যে আমাদের মনে এক ধরনের যে মানসিক চাপ, বার্থেন, এটা তৈরি হয়। তো এরপর কি বলতেছে? ইন হুইচ দ্য হেভি অ্যান্ড উইরি ওয়েট। তো এটাতে কি থাকে? এটি সেই ভারী এবং ক্লান্তিকর ওজন, অর্থাৎ জাগতিক যে জীবন, এটা দুঃখ কষ্ট জটিলতা, এটা আমাদের মনটাকে কি করে একদম ভরিয়ে ফেলে এবং খুব খারাপ অবস্থার দিকে ফেলে রাখে। এবং এই যে যন্ত্রণাটাকে, এটাকে তিনি একটা ভারী বাড়ছেন, ভারী একটা ওয়েট বলছে, হেভি, এই যে হেভি হেভি অ্যান্ড উইরি বলছে। আচ্ছা, অফ অল দ্য আনইন্টেলিজেবল ওয়ার্ল্ড ইজ লাইটেন্ড। যে অফ অল, যে এই যে সব, যে এই সব যে মানে জগতের সবকিছুই, এটা কি হালকা হয়ে যায়। অর্থাৎ কবি বোঝাচ্ছেন ইজ লাইটেন্ড দ্যাট সিন অ্যান্ড ব্লেসড মুড। তো দ্যাট সিন অ্যান্ড ব্লেসড মুড মানে কি? যে এই যে সেই যে নির্মল এবং আশীর্বাদ পুষ্ট একটা মেজাজ, এটা কি দিচ্ছে? প্রকৃতি দিচ্ছে। অর্থাৎ কবিতা এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে এমন হয় যে প্রকৃতি প্রভাবে কবি কি করতেছে, যে একটা ব্লেসড মুড, আত্মিক যে চেতনা, এই জিনিসটা জাগ্রত হচ্ছে, এবং সবকিছু জগতের সব রহস্য, সকল বোঝা, এটা কবির কাছে কি করে দিচ্ছে? হালকা করে দিচ্ছে। অর্থাৎ তিনি কি পাচ্ছেন? মানসিক একটা শান্তি পাচ্ছেন। এরপর কি বলতেছেন? যে ইন হুইচ দ্য অ্যাফেকশন জেন্টলি লিড আস অন, যে ইন হুইচ, যেখানে কিনা দ্য অ্যাফেকশন জেন্টলি লিড আস অন, যে আমাদের যে ভালোবাসা এবং আবেগগুলো কি করতেছে? আমাদেরকে মৃদুভাবে নিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রকৃতির প্রতি তার ভালোবাসা আরো কি হয়ে যাচ্ছে? গভীর হচ্ছে। চিন্তার জগৎ থেকে তিনি একটা ভালো অবস্থানে ফিরতেছেন। আনটিল দ্য ব্রেথ অফ দিস কর্পোরাল ফ্রেম, এই যে যতক্ষণ না পর্যন্ত আমাদের যে জড় দেহ, এটা যে নিঃশ্বাস, এটা শেষ না হচ্ছে। অর্থাৎ এখানে তিনি বলতেছেন কর্পোরাল ফ্রেম বলতে আমাদের যে দেহ, রক্ত মাংসের যে শরীর, এটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ কবি বোঝাচ্ছেন যে আমাদের যে যে অবস্থা, আমরা যে প্রকৃতির যদি স্বাধীনতা, এই জিনিসটা এমিলি ডিকিনসনও বলছে তার বিকজ আই কুডন্ট স্টপ ফর ডেথ কবিতা। আসলে পৃথিবীতে আমাদের যে জীবনটা, এটা হচ্ছে বন্দি, মানে আমাদের যে ফিজিক্যাল যে একটা অ্যাপিয়ারেন্স, যে ইয়েটা, এর মধ্যে আমাদের যে অরিজিনাল অস্তিত্ব, এটা হচ্ছে আত্মা। এটা কখন আত্মা কখন শান্তি পায়? যখন এই যে ফ্রেম থেকে আমরা বের হয়ে আসি। হ্যাঁ, তো এই অবস্থা যে কবি চাচ্ছেন না, যে কর্পোরাল ফ্রেম, মানুষের শরীরটাকে তিনি বোঝাচ্ছেন, রক্ত মাংসের যে শরীর, এটা হচ্ছে এই কর্পোরাল ফ্রেম। এটা থেকে যাইতে হলে আমাদেরকে স্পিরিচুয়ালিটি অর্জন করতে হবে। আর এই জিনিসটা প্রকৃতির সাথে যদি আমরা কানেক্টেড হইতে পারি তাহলে সম্ভব, একমাত্র উপায়। কারণ উইলিয়াম ওরসন তার এই যে কবিতা অনুযায়ী, ইমর্টালিটি ওর কবিতা অনুযায়ী, যখন পৃথিবীতে মানুষ আসে, জন্মগ্রহণ করে, তার মধ্যে স্বর্গীয় যে স্মৃতি, এগুলো থাকে, কিন্তু আস্তে আস্তে সে যখন পৃথিবীর যে ম্যাটেরিয়ালিজম, এর সাথে যখন অ্যাট্রাক্টেড হয়, তখন সে তার স্বর্গীয় স্মৃতি ভুলে যায়। কিন্তু 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 পরবর্তীতে সে যদি প্রকৃতির সাথে কানেক্টেড হয়, তাহলে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পায়, এবং তার কি হয়ে যায়? ফিলোসফি অফ নেচার যেটা জিনিস, এই জিনিসটা চলে আসে। এতে করে তার যে ঈশ্বরের অস্তিত্ব এবং এই জিনিসটা ফিলোসফি, এটা পুনরায় সে পেয়ে যায়। এতে করে কি হয়? উইলিয়াম ওরসন ইমর্টালিটি ওডে এটা বলছেন যে আমি মানে স্বর্গীয় স্মৃতি হারাই ফেলছি, ঠিক আছে, কিন্তু ফিলোসফি অফ নেচার এটা আমি অর্জন করছি, যার কারণে ঈশ্বরের অস্তিত্ব আমি বুঝতে পারি। আচ্ছা, এরপর কি বলতেছেন? অ্যান্ড ইভেন দ্য মোশন অফ আওয়ার হিউম্যান ব্লাড, যে অ্যান্ড ইভেন দ্য মোশন অফ আওয়ার হিউম্যান ব্লাড, এবং এমনকি আমাদের মানব দেহের যে রক্ত প্রবাহ, যে মোশন মানে গতি প্রবাহ, এটা কি অলমোস্ট সাসপেন্ডেড উই আর লেইড অ্যাসলিপ, সব এটা শেষ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায় যখন কিনা আমরা ঘুমের মধ্যে থাকি, মানে আমরা ঘুমিয়ে যাই। অর্থাৎ অ্যান্ড ইভেন
অলমোস্ট সাসপেন্ডেড, এটা যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন এটা যদি আমরা লিটারাল মিনিং করি তাহলে বিষয়টা এমন যে এটি সাধারণ তিনি ঘুমের কথা তিনি বলতেছেন না, তিনি মূলত মৃত্যুকে ইঙ্গিত করতেছেন। হ্যাঁ, এখানে তিনি শরীরের সমস্ত ইন্দ্রিয় বা শারীরিক চেতনা নিস্তেজ হয়ে পড়ে, এই জিনিসটা তিনি বোঝাচ্ছেন। অর্থাৎ শরীর তখন কোনো কাজ করে না যখন আমরা ঘুমাই থাকি। ইন বডি অ্যান্ড বিকাম এ লিভিং সোল, অলমোস্ট সাসপেন্ড, তারপরে কি হয়ে যায় যে ইন বডি অ্যান্ড বিকাম লিভিং সোল, এবং দেহ নিস্তেজ হয়ে আসে এবং এটা আমাদের জীবন্ত আত্মায় আমরা পরিণতি হই। অর্থাৎ যখন শরীরের চেতনা থাকে না, শরীর যখন ঘুমিয়ে পড়ে তখন কি হয়, আত্মা জেগে ওঠে, মানুষের আত্মাটা জেগে ওঠে। অর্থাৎ আত্মাই হচ্ছে আমাদের অরিজিনাল এক্সিস্টেন্স, এটা উইলিয়াম ওরসল বোঝাইতে চাচ্ছেন। একই জিনিস কিন্তু আপনার গ্যালিভার্স ট্রাভেলসেও পাওয়া গেছে। তো কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে কেবল আত্মার মাধ্যমেই জগতের যে আসল সত্য এটা আমরা বুঝতে পারবো, এটা বোঝা সম্ভব হবে। এরপরে কি বলতেছেন, while with an eye made quiet by the power of harmony and the deep power of joy we see into the life of things, যে while with an eye made quiet by the power আচ্ছা, তো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে যখন এই যে উইথ দ্য আই মানে কি, যে চোখের দ্বারা কোয়াইট বাই দ্য পাওয়ার, যে যা শান্ত হয়ে আসে সেই শক্তির মাধ্যমে, অর্থাৎ আমাদের যে জাগতিক যে স্রোক এটা কি হয়ে যায়, বাইরে সবকিছু দেখে, বাইরে চাকচিক্য সবকিছু দেখে, কিন্তু যখন কবির অবস্থায়, কবির ভেতরের অবস্থা যখন দেখা যায় ভেতরের চোখ দিয়ে, তখন সবকিছু শান্ত হয়ে যায়। অর্থাৎ আমরা দেখেন পার্থিব চোখ দিয়ে সবকিছু দেখি, সবকিছুই একদম জল জল চকচকে ঝকঝকে, সবকিছু ব্যস্ত, কিন্তু নির্জনতার চোখ, হৃদয়ের চোখ দিয়ে যখন আমরা দেখি তখন সবকিছু কি ঠান্ডা না, সবকিছুই একদম স্তব্ধ। আচ্ছা, তো এরপরে কি বলতেছে, অফ হারমোনি অ্যান্ড দ্য ডিপ পাওয়ার অফ জয়, যে সুসংগঠিত, হ্যাঁ, অফ হারমোনি মানে কি, সুসংগঠিত এবং আনন্দের গভীর শক্তির মাধ্যমে, ডিপ পাওয়ার অফ জয় মানে কি, শক্তির মাধ্যমে, অর্থাৎ জয় উই সি ইনটু দ্য লাইফ অফ থিংস, আমরা কি দেখি, আমরা জগতের অভ্যন্তরীণ জীবনে গভীরে সবকিছু দেখতে পাই। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন, এটা একটা বিখ্যাত লাইন, যে এটা যে অফ হারমোনি অ্যান্ড দ্য ডিপ পাওয়ার অফ জয় উই সি ইনটু দ্য লাইফ অফ থিংস, যে আমরা, এটা অনেক বিখ্যাত একটা লাইন, কারণ এখানে তিনি বোঝাচ্ছেন যে যখন শরীর নিস্তেজ থাকে, একদম ঠান্ডা অবস্থা হয়ে যায়, তখন আমাদের আত্মাটা কি করে, আত্মা জেগে ওঠে, এবং কবি কোনো বস্তুর ওপরে যে রূপ তা দেখে তার ভেতর যে আসল অর্থ তা বা ঈশ্বরত্ব তিনি দেখতে পান না। অর্থাৎ বাইরে থেকে কোনো তার যে ঈশ্বরত্ব এটা দেখা যায় না। অর্থাৎ বাইরে চোখ দিয়ে, পার্থিব চোখ দিয়ে ঈশ্বরীয় স্বর্গীয় কোনো কিছু আমরা দেখতে পাই না। এর জন্য কি দরকার, এটা প্রকৃতির সাথে একাত্মা হয়ে যাইতে হবে আমাদেরকে। আমাদের মাইন্ডস আই, আমাদের মনের চোখ দুইটা, আচ্ছা মনের কানও দুইটা, সেই কানটা দিয়ে শুনতে হবে, সেই চোখ দিয়ে আমাদেরকে দেখতে হবে, তবে আমরা প্রকৃতির সাথে একাত্মা হয়ে যাইতে পারবো। তো দ্বিতীয় স্ট্যান্ডার্ড এই পর্যন্ত মোটামুটি। তো দ্বিতীয় স্ট্যান্ডার্ড যদি আমরা একটা সামারাইজ করি তাহলে বিষয়টা এমন হয় যে দীর্ঘ অনুপস্থিতির পরেও প্রকৃতির যে সুন্দর দৃশ্যগুলো এটা কবির মন থেকে আসলে মুছে যায় নাই। হ্যাঁ, শহরে কোলাহলে তিনি যখন ব্যস্ত থাকতেন, ক্লান্তি বোধ করতেন, তখন এই যে স্মৃতিগুলো এগুলো তাকে শক্তি দিত। কোন স্মৃতি? এই যে তিনটা নেবেতে যেগুলো দেখছেন এগুলো। তো তিনি আবারও মনে করতেছেন যে এই যে প্রভাবটা, এই যে প্রভাবটা এই মানুষকে কি করে, নিঃস্বার্থ দয়া এবং ভালোবাসা দিয়ে উৎসাহিত করতেছে। অর্থাৎ প্রকৃতি মানুষকে ভালোবাসতেছে, প্রকৃতি মানুষকে গাইড করতেছে, মানুষের হৃদয়টা অ্যাকিং জয়, এই জিনিসগুলো ঠিক করে দিচ্ছে। অর্থাৎ প্রকৃতি এটা দয়া দেখাচ্ছে মানুষকে, যে যে প্রশান্তি দিচ্ছে, এই জিনিসটা করে প্রকৃতি মানুষকে দয়া দেখাচ্ছে। আর সর্বশেষ তিনি বলতেছেন যে উচ্চতর আত্মা মানে আধ্যাত্মিক যে স্তরের কথা বলতেছেন এখানে, যেখানে কিনা জাগতিক সব দুশ্চিন্তা এগুলো কি হয়ে যাচ্ছে, হালকা হয়ে যায়, এবং মানুষের শরীর কি হয়ে পড়ে, নিস্তেজ হয়ে পড়লেও আত্মা কি করে, জেগে ওঠে। আর যার ফলে জগতের যে গভীর যে জ্ঞান, গভীর যে রহস্য এগুলো আমরা বুঝতে পারি। অর্থাৎ জগতের গভীর জ্ঞান, গভীর রহস্য বুঝতে গেলে আমাদের কি করতে হবে, আত্মার জাগরণ জাগাইতে হবে। আর এটা তখনই আমরা সম্ভব যখন আমরা ফিলোসফি অফ নেচার, প্রকৃতিকে ওই দৃষ্টিতে দেখব, বাইরের দৃষ্টিতে কোনোভাবেই দেখা যাবে না। আচ্ছা, তো এরপরে দেখেন কি বলতেছে, ইফ দিস বি বাট ভেইন বিলিফ ওহ ইয়েট ওহ হাউ অফেন, যে ইফ দিস বি বাট এ ভেইন বিলিফ ইয়েট ওহ বাট অফেন, যে যদি এটি
মানে কেবল একটি বৃথা বিশ্বাসও হয়, তবুও কতবার, মানে অফেন, মানে হাউ অফেন, মানে কতবারই না। অর্থাৎ কবি এখানে মানে একটা আত্ম উপলব্ধি তিনি করতেছেন, যে এখানে তিনি বলতেছেন যে কল্পনা, যদিও তার এগুলো সব ভুল বা কল্পনার প্রসূ হইতে পারে, তবুও এর যে মানে ফলাফল, এর যে রেজাল্ট, এটা তিনি কোনো সময় অস্বীকার করতে পারবেন না, কারণ তাকে তো দিচ্ছে, প্রকৃতি সবকিছু দিচ্ছে, কারণ এটা তাকে বাস্তবে সাহায্য করতেছে। এই যে স্মৃতিটা, এটা তার আত্মা জাগরণ করছে, তার আত্মাটাকে শান্তি দিচ্ছে, তার মানে কি এগুলো অবশ্যই ভালো, জিনিসটা অবশ্যই ভালো। এটা তিনি বোঝাচ্ছেন। এরপর কি বলতেছেন, যে ইন ডার্কনেস and amid the many shapes of joyful daylight, যে in darkness and amid the many shapes, যে অন্ধকারে এবং অনেক ধরনের রূপের মাঝেও, অন্ধকারে এবং অনেক ধরনের রূপের মাঝেও, তো কি করতেছে, যে একটা অন্ধকার বা বিষণ্ণতা, অন্ধকার বলতে এখানে বিষণ্ণতা বোঝাচ্ছে, মনের যে খারাপ অবস্থায় সেটা, একাকিত্ব, অনিশ্চয়তা, চিন্তা, এগুলোর মাঝেও বিভিন্ন আকারে আর কি, of joyous delight when the fitful স্টেট, অর্থাৎ যে আনন্দহীন দিনের যে আলো, তখন বিরক্তিকর যে উত্তেজনা, এই জিনিসটা তৈরি করতেছে। অর্থাৎ দিনের আলো মানুষের কাছে কি আনন্দের হলেও কবির কাছে অনেক সময় এটা আনন্দহীন মনে হয়। দিনের আলো দেখেন মানুষের কাছে আনন্দপূর্ণ, কিন্তু কবির কাছে এটা আনন্দহীন, কারণ এটা কি তার সবসময় ব্যস্ত রাখে, তার সাথে প্রকৃতি যে মানে যোগাযোগ, এই জিনিসটা হয় না দিনের বেলায়। কিন্তু মানুষ তো কারণ ভালো লাগে, কারণ কি মানুষ ম্যাটেরিয়ালিস্টিক অর্থ উপার্জন করতেছে, এই কারণে। আচ্ছা, এরপর কি বলতেছে, unprofitable and favor of the world have hung upon the beatings of my heart, যে unprofitable and the favor of the world, যে যা কোনো লাভ দেয় না, অর্থাৎ এটা ব্যর্থতা, এবং এই যে জগতের জ্বর, অর্থাৎ জগতের যে মানে ব্যস্ততা, তাকে কি করতেছে, যে জ্বর বা রোগীর সাথে তিনি এটাকে তুলনা করতেছেন। এটি মানুষকে সুস্থ, মানে এটা অসুস্থ করে তুলতেছে, মানে প্রত্যেকটা মানুষকে, একটা মানসিক যে অবস্থা, এটা কোনো উন্নতি করতেছে না, এটা মানুষকে খারাপ করে তুলতেছে, মানুষের অবস্থা। অর্থাৎ এই যে দেখেন মানুষের যে উইডিনেস, দুঃখ, কষ্ট, বেদনা, দিনের বেলার যে একটা অবস্থা, ব্যস্ততা, এই সব কিছুকে তিনি অসুখ, জ্বরের সাথে উপস্থাপন করতেছেন, জ্বরের সাথে তুলনা করতেছেন, কম্পেয়ার, মেটাফোর, হ্যাঁ, ফেভার, এটার সাথে তুলনা করতেছেন, এটাকে তিনি বলতেছেন কি ফেভার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর জ্বর। এই জন্য লিটারাল মিনিংটা একটু আলাদা হয়। হ্যাঁ, তো এই জিনিসটা, দুঃখ কষ্ট, এগুলো মানুষকে সবসময় কি ব্যস্ত করে রাখতেছে, মানসিক যে শান্তি এটা কেড়ে নিচ্ছে। হ্যাঁ, হ্যাভ হাং আপন দ্য বিটিংস অফ মাই হার্ট, আমার এই স্পন্দনের উপর এটা কি চেপে বসেছিল। অর্থাৎ জগতের যে সব অশান্তি, জটিলতা, সবকিছুই কবির হৃদয়ে একটা ভারী বোঝা হয়েছিল, একটা ভারী বোঝা ছিল, যা এক সময় তাকে কি একদম শ্বাসরুদ্ধ করে দিচ্ছিল, এমন একটা অবস্থা, বিটিংস অফ মাই হার্ট। আচ্ছা, oft in spring I have turned to thee, O sylvan way, the wander through the woods. How oft, যে কতবারই না, ইন স্পিরিট, আত্মিকভাবে, আই হ্যাভ মিজার টু দি, আমি তোমার দিকে ফিরে গিয়েছি। হ্যাঁ, ও সিলভিয়ান ওয়াই, যে হে বন্য, সিলভিয়ান মানে কি, যে বন্য, ওয়াই, ওয়াই নদী, দাও ওয়েন্ডার্ড থ্রু দ্য উডস, তুমি কি বনের মধ্যে দিয়ে বয়ে চলা একটা প্রতীক, এমনভাবে উপস্থাপন করতেছে। অ্যান্ড হাউ অফেন মাই স্পিরিট টার্ন টু দি, এবং কতবারই না আমার হৃদয় তোমার আত্মার দিকে ফিরে গেছে, তোমার দিকে ফিরে গেছে, অর্থাৎ তার আত্মা, অর্থাৎ কতবারই না আমার আত্মা তোমার দিকে ফিরে গেছে, অর্থাৎ কবির আত্মা। এখানে কবি বলতেছেন যে কঠিন সময়েও তার মন সবসময় এই শান্ত নদীর রূপের কথা মনে করছে, এর শক্তি, এটা থেকে সে শক্তি অর্জন করছে। অর্থাৎ এই যে বিষয়, এই পর্যন্ত যদি আমরা সম্পূর্ণ যদি আবার যদি থার্ড স্ট্যান্ডার যদি আমরা হাইলাইট করি, তাহলে বিষয়টা এমন হয় যে কবি বোঝাচ্ছেন যে প্রকৃতির যে একটা প্রভাব, এটি কেবল তার যে কল্পনা বা ভ্রান্ত বিশ্বাস থেকেও বিশ্বাস হয়, তবুও এটি তার কাছে একটা অত্যন্ত সত্য। অর্থাৎ প্রকৃতির যে প্রভাব, এটা চিরন্তনীয়। তিনি হয়তো এটা কল্পনা করতে পারেন, যেটা কিনা হয়তো অনেকে কল্পনা করেন নাই, কিন্তু এই জিনিসটা সত্য তার কাছে, এবং এটা কল্পনীয় হইলেও তার কাছে এটা মানে ফ্রুটফুল, এটা তার কাজে লাগে, এটাই তিনি বোঝাতে যাচ্ছেন। কারণ যখন এই যে জগতের যে বাস্তবতা, মানুষের ব্যস্ততা, অস্থিরতা, এটাকে তিনি জ্বর হিসেবে উপস্থাপন করতেছেন, এই যে বিপর্যয়, এগুলো কি সব মানুষকে ব্যস্ত রাখতেছে, এবং এটাকে বলা হচ্ছে কি ফেভার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর জ্বর, মানুষের এগুলো কি করতেছে, এই যে একটা খারাপ যে অবস্থার মধ্যে রাখতেছে, তখনই কি করতেছে, ওয়াই নদীর যে স্মৃতি, এটা কবিকে কি করতেছে, তাকে শান্তি দিচ্ছে। তিনি শান্তি পাচ্ছেন হৃদয়ে, এবং প্রশান্তি যে খুঁজে যে পেয়েছেন, এতে করে তার হৃদয়টা
আরো বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং এই যে হাউ অফেন হ্যাজ মাই স্পিরিট টার্ন টু দি, আমার আত্মা কতবারই না তোমার দিকে ফিরে গেছে, অর্থাৎ তিনি যতবারই দুঃখ কষ্টে পতিত হয়েছেন ততবারই তার আত্মা ওই নদীর দিকে, নদীর কলকল শব্দ, ওই নদীর ধারে চলে গেছে, অর্থাৎ প্রকৃতিকে স্মরণ করছে। আচ্ছা, আজকে এ পর্যন্তই থাক। কালকে আগামীকাল আবার বাকিটা পড়াই দেবো নি, একদিনে এত পড়লে আপনাদেরও মাথায় ঢুকবে না, আমারও মাথা ধরে যাবে। আগামীকাল বাকি হাফ পড়াই দিব, ঠিক আছে? তো যা আগামীকাল ক্লাস নাই, ছিল না সিলেবাস অনুযায়ী, রুটিন অনুযায়ী, বাট বাকি হাফটা নেক্সট ক্লাসে পড়াই দিব, ঠিক আছে? খুবই ভালো হবে মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা কোশ্চেন ছিল পড়ার বাহিরে আর কি। হ্যাঁ, বলেন বলেন। ওই যে গ্রুপে দেখলাম অ্যালেক্স রিটেন একটা বই, হুম, সেটা কি লিটারেচার বেসড নাকি? ওইটা ওইটা হচ্ছে আপনার 18তম বই ছিল। হ্যাঁ, ওই বই তো এবার ও চলবে আচ্ছা না, আচ্ছা। ঠিক আছে? জি ওইটা হচ্ছে রিটেন বেসড জি ছিল, জি। ওইটা 18তম বই ছিল, ও ওইটা চলবে না, ওইটা না, এবার নতুন করে আবার বের হবে। ইভেন 19তমতেও 19তমতেও বই বের হয়েছিল অলরেডি একবার করে। আপনারা অনেকেই আছেন ভর্তি পরে হয়েছেন, তাদের আগে একবার করে কোর্স কমপ্লিট হয়ে গেছে তাদের। হ্যাঁ, নতুন মানে রিটেন সিস্টেমে। তো এখন কি করা, যেহেতু আবার চেঞ্জ হচ্ছে, ওই জন্য আবার নতুন নতুন ফরম্যাট আবার শুরু করা, এই হচ্ছে বিষয়। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, ওই যে আপনার জেনারেল যে 100 এক্সাম, ওখানে কি সাধারণ বিজ্ঞানটা কি থাকবে না সাধারণ জ্ঞানটা থাকবে? এটা একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, এটা বিষয়টা হচ্ছে এনটিআরসি নতুন ভাবে সাজতেছে। হ্যাঁ, এনটিআরসি জি জি যেহেতু নতুন ভাবে সাজতেছে, উম, আপনার হচ্ছে যে সবকিছুরই একটা প্রপার যে একটা ইয়ে সিলেবাস এটা দিবে। হ্যাঁ, তো এটা জি জি। দিলে এটা বোঝা যাবে, তবে এটা আপনার ইয়ে হিসেবেই থাকে। বরাবরই আপনার হচ্ছে যে সাধারণ জ্ঞান থেকেই ছিল। এখন এবার কি জি জি। করবে, হয়তো বিজ্ঞান হয়তো করে দিতে পারে, দেখা যাচ্ছে বিজ্ঞানের ইয়ে থেকে আসতে পারে, এখন দেখা যাক কি হয়। আহ তবে যাই করুক না কেন, আমি যে বলছি যে 3টা কমপ্লিট করবেন, তাহলে যে কোনো পরীক্ষা কমপ্লিট। এই যে প্রাইমারি হইলো না, মানে জি জি প্রাইমারি তো যে আমি যে বলছিলাম বিসিএস এর প্রশ্ন, প্রাইমারির প্রশ্ন আর এনটিআরসি এর প্রশ্ন সলভ করলে একদম সে 100% সবগুলো কমন পেয়ে যায়। তো জি। হয়তো হয় দু একটা বাদে সবই কমন পাইতো। তো আচ্ছা স্যার, আরেকটা মানে আজকের পড়া রিলেটেড কোশ্চেন হচ্ছে, হ্যাঁ যখন স্যার কবিতা পড়াবেন হ্যাঁ তখন যদি ওই কবিতার লাইনের নিচে মানে কোনগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ ওগুলোর নিচে যদি একটু শিটে আন্ডারলাইন করে দিতেন তাহলে আমরা ওইটা একটু মার্ক করে পড়তে পারতাম আচ্ছা, আর কি ওইটার স্যার। জন্য ইম্পর্টেন্ট দেখেন কোটেশন দেওয়া আছে। হ্যাঁ, এই জি জি। কবিতাটায় বিষয় হচ্ছে এত কোটেশন তো হ্যাঁ। আপনারা মুখস্থ করতে পারবেন না বা সম্ভব না মনে রাখা। এই জন্য জি জি যেগুলো লাগে ওগুলো দেখেন ইম্পর্টেন্ট কোটেশন দেওয়া আছে, আবার ফিগার্স অফ স্পিচও আলাদা করে কবিতার ক্ষেত্রে আলোচনা করে দেওয়া আছে। ওইটা ও আপনাদের যে আচ্ছা। শীটটা আমি পরে দিছি, এই জন্য আমি বললাম যে পরের শীটটা আপনারা ফলো করেন। আগেরটা জি জি। আগের মানে আজকে শুরুর দিকে একটা পিডিএফ দেওয়া হয়েছিল, ওইটা ডিলিট করে দেন সবাই, দিয়ে পরে যে পিডিএফটা দিছি এটা ডাউনলোড করে নেন, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আপনি যে আমাদের পিডিএফ দিচ্ছেন, হ্যাঁ, আমরা পিডিএফ গুলো কি কপি আকারে বের করে নিলে ভালো হবে নাকি আপনার বইয়ের অপেক্ষায় এত থাকবো? না না না, এত তো পারবেন না, অসম্ভব। এটা বই আকারে বের হবে তখন আপনারা নিয়ে নেন, এটা অসম্ভব, এত পেজ আপনারা পারবেন না, তো প্রচুর কস্ট, প্রচুর মানে টাকা নষ্ট হবে, এত টাকা দিয়ে সম্ভব না। মানে যদি এটা নিজের আসলে মানে বই বা নিজের পেজে নিজের পড়লে যদি তাহলে কম্পিউটার, নিজের ল্যাপটপ এবং প্রিন্টার যদি থাকে তাহলে হিসাব আলাদা, তাহলে আপনার হ্যাঁ, হিসাব আলাদা। কিন্তু যদি কারো যদি না থাকে, আমি কোনো সময় এটা সাজেস্ট করবো না যে আপনি প্রিন্ট করে নিয়ে পড়েন। হুম, বা কারো যদি হুম। অর্থনৈতিক সমস্যা না থাকে তাহলে সেটার হিসেব আলাদা। তবে এটা প্রচুর ওয়েস্ট অফ মানি হবে, কারণ এভাবে আসলে বিষয়টা হচ্ছে আপনারা ওই যে আবার অনেকেই জি। বলতেছেন যে ফন্টটা যেন একটু ছোট হয়, তাতে করে প্রিন্টটা ভালো হয়। বিষয়টা হচ্ছে দেখেন, এটা আসলে পিডিএফটা আমি দিছি সবার পড়ার জন্য, মানে একটু ফন্টটা বড় দিছি যাতে করে সবাই পড়তে পারে, অন্তত মোবাইলেই বা ল্যাপটপে। এখন যদি আমি ফন্টটা যদি ছোট করে দিই, তাহলে হবে কি, মানে যারা মোবাইলের উপর ডিপেন্ডেন্ট বা সবাই তো আর প্রিন্ট করবে না, তো তাদের জন্য এই জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমি ফন্টটা একটু এমনই রাখতেছি যাতে করে সবাই পড়তে পারে।
মানে ওটা কপি আকারে বললে অনেক ভালো হয়, তো এই জন্য বলতেছি ঠিক যে আছে, আপনাদের সার্কুলারও দ্রুত হবে, এনটিআরসি তো যথেষ্ট ভালোই ঘোড়ার গতিতে আগাচ্ছে। আপনার সার্কুলারও দ্রুত হবে, সার্কুলার হয়ে ধরেন বই বের হয়ে যাবে। হ্যাঁ, বই বই রেডি, বই আপনার রেডি মোটামুটি। সার্কুলার হইলেই মানে সকল টপিকেরই বিষয় আমাদের অ্যাসেট আমাদের কাছে আসছে, আমাদের ওয়েবসাইটে আছে। তো বিষয় হচ্ছে সার্কুলারটা মানে জাস্ট হইতে হবে। হ্যাঁ, সার্কুলার হইলে আপনাদের বইটা দিয়ে দিব, তখন আপনারা নিয়ে নিন। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে মানে আমাদের যে বিষয়টা যখন পড়ানো হচ্ছে, হুম যে ওই বিষয়টা আসলে আমরা তো পড়ে আসছি 4 বছর কোনো না কোনো ইয়ারে বা কোনো না কোনো সাবজেক্টে পড়ে আসছি। দেখা যাচ্ছে আমাদের অনেকেরই এটা মনে নাই আর কি। হুম তো এটা আসলে একটু ইন্ডিকেট করে দিলে তো আসলে এটা অমুক ইয়ারের অমুক বইয়ে বা অমুক ও, টপিকে আছে, হ্যাঁ হ্যাঁ এটা আমাদের একটু ভালো হয়। কেন আমাদের তো কারো কারো নোট আছে, এটা আরো দেখলে আর ওটা আরো সুন্দর হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, এটা আসলে আমার বলা বলা উচিত ছিল বা বলা উচিত। যেমন হচ্ছে, জি জি। তবে এটা বিষয়টা কি আপনাদের এখানে খালি এখন বিষয় হচ্ছে ধরেন 7 কলেজ আছে, অনেকে আছে প্রাইভেটের, অনেকে আছে পাবলিকের, অনেকে আছে জি ন্যাশনালের। এখন আমি যদি একটা ইন্ডিকেট করে দিই, আপনার অনুযায়ী হয়তো হবে, আরেকজনের মিলবে না, সে একটু দ্বিধায় পড়ে জি। যাবে। এই কারণে আসলে আমি এটা ইন্ডিকেট করি নাই। এটা ও, হচ্ছে একটা বিষয়। কারণ আপনি হয়তো দেখা যাচ্ছে ধরলাম আপনি পড়ছেন হচ্ছে ন্যাশনালে, এখন আমি বললাম যে ন্যাশনালে এই কবিতাটা রোমান্টিক কবিতা কোর্সে সেকেন্ড ইয়ারে ছিল, এখন সেটা আপনি বুঝলেন। কিন্তু যে 7 কলেজের তার যদি না থাকে, কারো যদি দেখা যাচ্ছে প্রাইভেটের কেউ, তার তো নাও থাকতে পারে, কেউ দেখা যাচ্ছে পাবলিকের, তার তো নাও থাকতে পারে ওই ওই ইয়েতে, তখন সে তো একটু মানে কনফিউশনে পড়ে যাইতে পারে। তো এই জন্য আসলে এটা আমি উল্লেখ করি নাই শুরুতেই। ঠিক আছে। জি, thank you. আচ্ছা। স্যার একটা বিষয় হচ্ছে হ্যাঁ বলেন। এনটিআরসি নাকি ইয়া মানে পদ কালেক্ট করবে হচ্ছে আজকের ইয়াতে দৈনিক শিক্ষায় দেখলাম যে আহ, জানুয়ারির শেষে তারা পদ কালেক্ট করবে। তো এত অল্প সময়ে কি পদ ফাঁকা থাকবে কি, হ্যাঁ, যেহেতু একটা সার্কুলার হয়ে গেছে? অবশ্যই বিষয়টা হচ্ছে পদ কালেক্ট করবে, গণবিজ্ঞপ্তির আগে আবার কালেক্ট করবে, তাই টেনশনে কিচ্ছু নাই। ঠিক আছে, গণবিজ্ঞপ্তির আগে আবার কালেক্ট করবে। ইভেন ইভেন স্যার ইভেন এখানে একটু ইন্টারফেয়ার করুন। একটা জি জি, জি রিপিট স্যার এখানে বলেন আমি ইন্টারফেয়ার বলেন। করবো। উম, বলেন। আমি হচ্ছে একটা হাই স্কুলে এবার জব নিয়েছি হচ্ছে 18তম নিবন্ধন থেকে। তো সেখানে আমাদের আরো কিছু টিচার লাগবে, কিন্তু আমাদের হেড টিচার হচ্ছে চাহিদা দেখায়নি। হ্যাঁ হ্যাঁ কারণ উনি বলতেছেন যে এই বিশেষ গণবিজ্ঞপ্তি থেকে হয়তো ভালো টিচার পাওয়া যাবে না, তার চেয়ে আমরা 19তম নিবন্ধন থেকেই হ্যাঁ টিচার হ্যাঁ নিব। হ্যাঁ হ্যাঁ তো হতে পারে অনেক ভালো ভালো টিচারের চাহিদা দেয়নি। হ্যাঁ তো হ্যাঁ, আমাদের আশা করি টেনশন করতে হবে না এ ব্যাপারে। জি জি জি, এরকম অনেক প্রতিষ্ঠান আছে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে, এই যে আরেকটা জিনিস শুনতেছি, সেটা হচ্ছে যে আপনার এই জানুয়ারির মনে হয় এটা শেষই হয়ে গেছে নাকি, না 25 তারিখ পর্যন্ত সময় আছে। প্রত্যেকটা টিচারের, লেকচারার হোক অ্যাসিস্ট্যান্ট টিচার হোক, মানে প্রত্যেকটা টিচারের আপনার হচ্ছে যে যে সনদ, সেটা পাঠাইতে বলা হয়েছে। হ্যাঁ, সরাসরি এনটিআরসি তে। যদি অনেকে দেখা যাচ্ছে এখানে ভুয়া ভুয়া ধরা পড়বে, ভুয়া যদি ধরা পড়ে তাহলে চাকরি থাকবে না। তাহলে তো অনেকে ধরা খেয়ে যাবে। তাহলে আর এই হ্যাঁ হ্যাঁ অনেকেই ধরা তাহলে পড়বে। দেখেন এমনও হয়ে যেতে পারে 19তমতে লেকচারার পদ 1500, আল্লাহ, লেকচারার পদ এত 1500, কলেজে টিচারের পদ দেখা যাচ্ছে যে 10,000 প্লাস, এমনিতেই তো 4,000 5,000 থাকে, দেখা যাচ্ছে 10,000 বা 15,000 হয়ে গেল ইংলিশেই। এই জন্য আমি বলতেছি একটু সিরিয়াস হন পড়ার প্রতি। কারণ এই যে মানে এটা এটা করা দরকার এনটিআরসি এর, এটা এনটিআরসি নোটিশও দিছে প্রত্যেকটা ইনস্টিটিউটে, সব প্রত্যেক টিচারের যে আপনার হচ্ছে যে ইয়েটা এনটিআরসি এর যে সনদ সেটা জমা দিতে হবে। And এটা ধরলে তো ম্যাক্সিমাম স্যার প্রচুর ভুয়া আরেকটা, বাড়াবে। বলেন। স্যার এই এখানে সবটা ভুয়া বলতে কেমন, যেমন দেখছেন আমরা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে এনটিএস মাধ্যমে, হ্যাঁ আমরা বাদে আগের যে টিচার, হুম, তারা হচ্ছে ম্যাথে হচ্ছে অনার্স মাস্টার্স করা, বাট তারা ওখানে দিয়ে সার্টিফিকেট বানানো না, তারা হচ্ছে জয়েন করছে, তাদেরগুলো কি ভুয়া হিসেবে চিহ্নিত করা হবে? আপনার কথা আসলে নেটে বেঁধে গেছে, আমি বুঝতে পারি নাই, মধ্যে এসে বেঁধে গেছিল। অনেক প্রতিষ্ঠান নাকি গেস্ট টিচার দিয়ে ক্লাস চালায়। ও না, গেস্ট টিচাররা তো হ্যাঁ প্রচুর ইয়ে আছে, ইনস্টিটিউট আছে, ফিল আপ হয় না। গেস্ট টিচাররা তো আর আপনার সমমর্যাদার না, তারা জাস্ট অনারারি পায়। হ্যাঁ, মানে একটা সম্মানই একটা পায়, তারা তো স্যালারি পায় না আপনাদের মতো।
তাদেরকে তো মানে আমরা স্যালারিড বলতে পারবো না, ওরা হচ্ছে মানে একটা ইয়ে পায়, মানে সম্মানী একটা পায়। তো তাদের হিসাব আলাদা, ওইটা বিভিন্ন অনেক বড় প্রতিষ্ঠান, ওগুলো ফিল আপ হয় না, তার জন্য অনেক গেস্ট টিচার ওটা রাখে, বলিনি। কিন্তু তাদের জব তো পার্মানেন্ট না। হুম। আর বিষয়টা হচ্ছে এমন, অনেক প্রতিষ্ঠান তো চাহিদা দেয় না, হুম। এদের দিয়েই কাভার করে ফেলে, যেমন বিকারুন্নেসা বা এরকম অনেক প্রতিষ্ঠান আছে, বিষয়টা হচ্ছে মানে এমন এইগুলো দিয়ে যে ভুয়া সনদধারী অনেক আছে। যেমন হচ্ছে আমাদের নাটোরের কথাই যদি বলি, মানে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভুয়া সনদধারী হচ্ছে আমাদের নাটোরে। হ্যাঁ, এটা স্বীকার করতে হবে, মাস্ট। তো এটা নিয়ে জরিপ হয়েছিল এবং নাটোরই প্রথম ফার্স্ট হয়েছে, মানে সবচেয়ে ভুয়া সনদধারী। এখন ধরেন এই যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে প্রচুর পথ ফাঁকা হবে, সব যদি বের করা যায়, খুঁটে খুঁটে বের করে, এবং মানে যাদের নাই ও তো ম্যাচ করবে, এনটিআরসি তো ওদের তো হিস্ট্রি তো আছে, তো ডাটাতে তো আছে, ওরা সব মিলাবে। হুম। তো যখন মিলাই পাবে না তখন কি করবে, বাদ দিয়ে দিবে, যে যান আপনি তাহলে, গুড বাই। আর এই গুড বাইটা যদি করে এনটিআরসি সৎ থেকে, যেহেতু বিশেষ গণবিজ্ঞপ্তি দিল, আশা করি আমরা এই আশাটা করতেই পারি যে এই কাজটা হয়তো করবে, তাহলে আপনাদের একদম লাকি চান্স, কপাল খুলে যাবে, প্রচুর কলেজ ফাঁকা হবে, প্রচুর লেকচারার বের হবেন আপনারা। ঠিক আছে, আজকের ক্লাসটা আর লম্বা না করি, হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার এখান থেকে নাও থেকে আমরা আবার শুরু করব, আগামীকালকেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।